শুনছেন সবসময়ের রেডিও ফুর্তি। আর ঘড়িতে সময় রাত 12টা বেজে 3 মিনিট। দেরি হয়ে গেল একটু শুরু করতে আজকে, যদিও তারপরেও সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল, এবং আশা করছি যে আপনারা সবাই এই শীতের রাতে অনেক বেশি এনজয় করবেন ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। আর কদিন ধরেই ঢাকা সহ সারা দেশে বেশ ঠান্ডা পড়েছে, এবং আমরা সবসময় যেটা বলে থাকি যে ঠান্ডার সময় এই সমস্ত জিনিস আরো বেশি জমে ওঠে। তো আশা করছি আজকে অনেক বেশি আনন্দ পাবেন আপনারা, এবং আজকে সবাই নিশ্চয়ই এটাও জানেন যে আজকে আমাদের এই বছরের মতো ভূত এফএম এর লাস্ট এপিসোড। সুতরাং যারা আজকে মিস করবেন তারা অনেকটাই মিস করবেন আমার মনে হয়। যাই হোক, আজকে আমি শুরুতেই জানিয়ে দিই যে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেলের আজকের এই এপিসোডটি যদি আপনি কোনোভাবে মিস করে ফেলেন তাহলে চিন্তার একেবারেই কোনো কারণ নেই। আপনি এয়ারটেল এম রেডিওর মাধ্যমে আবারও এই এপিসোডটি শুনতে পাবেন। সেজন্য আপনাকে যেটা করতে হবে, আপনাকে আপনার এয়ারটেল নাম্বার থেকে ডায়াল করতে হবে 4040, সিলেক্ট করতে হবে চ্যানেল 22। তারপরে দেখবেন যে একের পর এক বিভিন্ন অপশনগুলো আপনাকে দেওয়া হচ্ছে, এবং বিভিন্ন এপিসোডের অপশনগুলো আপনাকে দেওয়া হচ্ছে। যে এপিসোডটি আপনি মিস করেছেন বা যে এপিসোডটি আপনি পুনরায় শুনতে চান, সেটি চাইলেই আপনি আবারও শুনতে পাবেন। আর সেই কথাতেই আবারও ফিরে আসছি যে যদি আপনি আজকে এই মুহূর্তে যদি আপনি চান যে আমরা যে কলার টিউনটি ইউজ করি, আমরা যে টিউনটি ইউজ করি ভূত এফএম টিউন, সেই টিউনটি যদি আপনি আপনার কলার টিউন বা মাই টিউন হিসেবে সেট করতে চান, তাহলে আপনাকে যেটা করতে হবে, আপনাকে কোড নাম্বারটা মনে রাখতে হবে। এন্ড দ্য কোড নাম্বার ইজ 92125, এবং আপনি জাস্ট এটা অ্যাক্টিভেট করে ফেলতে পারেন একটা SMS পাঠিয়েই। এবং সেই জন্য আপনাকে যেটা করতে হবে, আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে সিটি স্পেস দিয়ে আপনাকে লিখতে হবে 92125, এবং এটা পাঠিয়ে দিতে হবে 3123 নাম্বারে। ব্যাস, টিউনটি হয়ে যাবে আপনার। আমরা চলে যাব এখন সরাসরি ঘটনায়, এবং তার আগে আপনাদেরকে জানিয়ে দিই যে আমাদেরকে যদি ইমেইল করতে চান তাহলে ইমেইল করতে পারেন। সেই ইমেইল অ্যাড্রেসটি হচ্ছে bhutfm@radiofurti.fm। এখানে আপনি নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার সেরা ঘটনাগুলো, আপনার জানা সেরা ঘটনাগুলো আপনি আমাদেরকে জানিয়ে দিতে পারেন। আর আপনি যদি চান যে আমাদেরকে সরাসরি স্টুডিওতে এসে বলবেন ঘটনা, আপনার জানা ঘটনাটি, তাহলে সেটাও আপনি কিন্তু সরাসরি স্টুডিওতে এসে আমাদের সেই ঘটনাটি আপনি শেয়ার করে ফেলতে পারেন। একইভাবে শুধুমাত্র আপনার মেইলের শুরুতে উল্লেখ করতে হবে যে এই ঘটনাটি আপনি সরাসরি এসে বলতে চান। আর যদি আপনি চান যে কোনো সাউন্ড ফাইল বা কোনো অডিও ক্লিপ আমাদের পাঠাবেন, সেজন্য আপনি যেটা করতে হবে, আপনার মোবাইলের মাধ্যমে বা যে কোনোভাবে আপনি যদি আপনার সেই ফাইলটি রেকর্ড করে ফেলতে পারেন, আপনার সেই ঘটনাটি রেকর্ড করে ফেলতে পারেন, এবং সেই অডিও ক্লিপটি যদি এই একই অ্যাড্রেসে আমাদের পাঠিয়ে দিন, আমরা পেয়ে যাব। এবং আপনার ঘটনাটি যদি সত্যি অন্যরকম হয় এবং অন্যদের চাইতে ভালো হয়, ডেফিনেটলি আমরা সেটা প্লে করব। যাই হোক, কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাব ঘটনায়। নিশ্চয়ই জানেন আমাদের SMS করতে হবে কিভাবে। আমাদের SMS করার নিয়মটি হচ্ছে, আপনার মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FOORTI, ফুর্তি স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, আর পাঠিয়ে দিন 9840 নাম্বারে। চলে যাচ্ছি ঘটনায়। ঘটনার শুরুতেই আমি জানিয়ে দিই যে একটা ইমেল এসছে, আমার কাছে খুব মজা লেগেছে ইমেলটি। সেটি লিখেছেন যে, রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমি শাওন মোহাম্মদপুরে থাকি এবং ভূত এফএম এর একজন নিয়মিত শ্রোতা। আমি এবং আমার সকল কাজিনরা মিলে 28 ডিসেম্বর 2012 ভূত এফএম উপলক্ষে কেরানীগঞ্জের কলাতুতিয়া স্কুল মাঠে বছরের শেষ ভূত এফএমটিকে স্মরণীয় করে রাখার জন্য আমরা একটি পার্টির আয়োজন করেছি, এবং আমরা সকল কাজিন ও বন্ধুরা প্রত্যাশা করব এই দিন ভূত এফএম অনেক ভয়ঙ্কর ঘটনা প্রচার করবে। যাই হোক, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ যে এরকম একটা উপলক্ষ আপনারা খুঁজে বের করেছেন এবং আপনারা আমাদের সঙ্গে আছেন। আশা করছি যে ভবিষ্যতে এভাবে আপনারা আমাদেরকে অনুপ্রাণিত করবেন। তো আমরা চলে যাচ্ছি ঘটনায়। প্রথমেই একটি ঘটনা, যেটি হচ্ছে আমরা ইমেইলের মাধ্যমে আপনাদের কাছ থেকে পেয়েছি, সেরকমই একটা ঘটনা আমরা আপনাকে পড়ে শোনাতে চাই। আমাকে এই ঘটনাটি পাঠিয়েছেন নাইম, এবং তিনি হচ্ছে বসপাড়া, তিনি হচ্ছে খুলনা থেকে এই ইমেলটি করেছেন। এইটা হচ্ছে বাসুপাড়া, অর্থাৎ বসুপাড়া হবে বোধহয়, বসুপাড়া সিদ্দিকিয়া মহল্লা, খুলনা। তিনি লিখছেন যে, রাসেল ভাই, জানি ভালোর দলে এবং ভালোই আছেন। আমি ভূত এফএম এর একজন রেগুলার লিসেনার। আমি আমার জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই। বলে রাখা ভালো রাসেল ভাই, আমি আমার বাবা একজন অত্যন্ত ধর্মপ্রাণ মানুষ। শুধু তাই না, সে জিনের রোগীকে দেখতে পারে এবং সারাতে পারে। অনেক জায়গা থেকে জিন ধরা লোক আসে আমার বাবার কাছে, এবং চিকিৎসা করার পর তারা ভালো হয়ে যায়। তো সেই
সেই রকমই একটা ঘটনা তিনি শেয়ার করছেন যে রাসেল ভাই জিন আক্রান্ত রোগীকে ঘরে ঝাড়ানো হয়, যে ঘরে ঝাড়ানো হয় সেই এবং ঝাড়া শেষ হলে সেই ঘরটি বন্ধ করে দিতে হয়, তা না হলে ভীষণ প্রবলেম হয়। আমি চলে যাচ্ছি আমার ঘটনায়। রাসেল ভাই আমরা 3 বোন 1 ভাই, আমরা 3 বোনে আমাদের 3 বোনেরই বিয়ে হয়ে গেছে। ঘটনা এবং গতা বাড়িতে আমি ঠিক বুঝলাম না, বাড়িতে আমি আব্বু আর আম্মু থাকি। গোটা বাড়িতে আমি আব্বু আর আম্মু থাকি। তখন সবে এসএসসি এক্সাম শেষ হয়েছে আমার, এবং ভোরবেলা প্রায় 5টা বাজে কে যেন কড়া নাড়ছে ভীষণ জোরে। দরজা খুলতে আমায় বলল এবং আমাকে বলল যে তোমার বাবা কোথায়। আমি বললাম আব্বু নামাজে গেছে, আপনারা বসেন, আর কিছুক্ষণ পরে বাবা চলে আসবে। তারা মোট 4 জন ছিল এবং তাদের মধ্যে 2 জন পুরুষ 2 জন মেয়ে। তাদের মধ্যে একজন মেয়েকে জিন ধরেছে, সে খুব চিৎকার চেঁচামেচি করছিল। বুঝতেই পারছেন যে জিনে ধরলে যা হয় আর কি। নামাজ শেষ করে আব্বু বাসায় আসে এবং তাদের সাথে কথা বলে। তারপর শুরু হয় চিকিৎসা। প্রায় 2 ঘন্টা ধরে চিকিৎসা করার পর মেয়েটি ভালো হয়ে উঠল। তারপর আব্বু ওদের বাড়ি চলে যেতে বলল। এখন এই ঘর বন্ধ দেওয়ার পালা। আব্বু ঘর বন্ধ দেবে এমন সময় একটি ইম্পর্টেন্ট কল আসে আব্বুর সেলে। তখনই আব্বু তাড়াহুড়া করে বেরিয়ে চলে যায় বাড়ি থেকে এবং ঘরটি বন্ধ না দিতে তার আর মনে থাকে না। সেদিন রাতে আমাদের বাসায় মেজো আপু আর ছোট আপু তাদের শ্বশুর বাড়ি থেকে বেড়াতে এসেছে। রাতে ছোট আপু তার ঘরে চুল আঁচড়াচ্ছিল। এমন সময় আয়নার ভেতর থেকে আপু জানালার দিকে তাকিয়ে দেখে একটি মেয়ে আপুর দিকে তাকিয়ে আছে। তারপর আপু সরাসরি জানালার দিকে তাকিয়ে দেখে কেউ নেই। ছোট আপু মেজো আপুর সাথে ব্যাপারটা শেয়ার করে মেজো আপু সব শুনে ছোট আপুকে বলে, ও কিছু না, তুই হয়তো ভুল দেখেছিস। ছোট আপু ধরে নেয় হয়তো তাই হবে, সে হয়তো ভুল দেখেছে। মেজো আপু আম্মুকে ছোট আপুর ঘটনাটা বললে আম্মু বলে এই কথাটা নাইমকে অর্থাৎ আমাকে না বলতে, কারণ আপুরা বাসায় আসায় আমার ঘরের ছোট আপু আর মেজো আপু ঘুমাবে, আর আমার ঘুমাতে হবে ওই ঘরটায় যে ঘরটা আজ সকালে একটি জিনের রোগীকে দেখা হয়েছে। আমি 11টার মধ্যে ঘুমিয়ে পড়ি। ঠিক সেদিনও তাই করলাম, কিন্তু মাঝরাতে হঠাৎ করে আমার ঘুম ভেঙে গেল। একবার আশপাশ একবার ওপাশ করে ঘুম আসছে না। সারা শরীর অস্থির লাগছে। শুরু করলো না পরে অস্থির লাগা শুরু করলো না পেরে পরে বাথরুমে গিয়ে হাত মুখ ধুলাম। দাড়ি কমা ছাড়া মেল, সুতরাং একটু পড়তে সমস্যা হচ্ছে। আই এম রিয়েলি সরি ফর দ্যাট। তবুও ভালো লাগছে না। ব্যালকনিতে গিয়ে কিছুক্ষণ দাঁড়ালাম। দেখলাম নাইট গার্ডরা সব রাস্তায় হাঁটাহাঁটি করছে। এবার বিছানায় আসলাম। তখন রাত আনুমানিক 3টা বা 3:30 বাজে। আমার ঘরের 2টা দরজা, একটা ঘর থেকে ও ঘরে যাওয়ার জন্য, একটা ব্যালকনির। সারা ঘর অন্ধকার, ডিম লাইট নাই, তাই জানালা খুলে দিলাম। লাইট পোস্টের কিছু আলো এসে পড়ল ঘরের ভেতর। ঘুম না আসার কারণে শুয়ে শুয়ে মিস দিচ্ছিলাম ফ্রেন্ডদেরকে। ঠিক এমন সময় দেখলাম আমার রুমে কালো জামা পরা একজন মেয়ে, চুলগুলো ছাড়া আছে এবং খুব ক্লান্ত। একদম যে বামনদের মতো তাও নয়, 3 বা 3.5 ফিট হবে। একবার সে মেঝেতে বসছে, একবার সে চেয়ারে বসছে, কিন্তু আমার ধারে আসছে না। আমি ভাবলাম যে ইনি এত ক্লান্ত কেন, এবং আমাদের ফ্যামিলির তো কেউ এরকম নাই, আর এত রাতেই বা কেন। মনে অনেক কোশ্চেন আসা শুরু করলো। আবার ভীষণ ভয় পাচ্ছিলাম, কিন্তু কিছুতেই বুঝে উঠতে পারছিলাম না। আমি দেখলাম মেয়েটি একবার আমার দিকে আসছে। তখন আমি কাঁথা খুঁজতে লাগলাম, বা হাতের কাছে কিছু খুঁজে পেলাম না। দোয়া পড়তে শুরু করলাম, কিন্তু সব ভুলে যাচ্ছিলাম। ওই মেয়েটি আশেপাশে এসে পাশে বসলো এবং মশারি উঁচু করে আমার ডান হাতটা ধরলো। আমি যেন রাসেল ভাই জমে গেলাম। তখন চিৎকার করে আম্মুকে ডাক দিলাম। তারপর আমি সেন্সলেস। তারপর থেকে আমি আর লাইট অফ করে ঘুমাই না। ভালো লাগলে মেলটি পড়লাম। মেলটি ভালো ছিল, বাট পড়তে খুবই কষ্ট হয়েছে আমার, যেহেতু মেলটি ইংলিশ লেটারে লেখা। তারপর ইংলিশ লেটারে লিখলে একজন এক স্পেলিং করেন, যেটা আমাদের বুঝতে একটু সমস্যাই হয়ে যায়। তারপরেও মেলটি ভালো ছিল, আশা করছি আপনাদেরও ভালো লেগেছে। যাই হোক, আমরা পরবর্তী ঘটনায় যাব।
এবং আমরা পরবর্তী ঘটনায় যেটা যাব সেটার আগে বলে দেই যে আমাদের এই বছরটির আমরা বলছি যে আজকে শেষ এপিসোড আমরা করছি, অর্থাৎ 2012 সালের শেষ এপিসোড। ঘড়িতে সময় এখন 12:13, অর্থাৎ 12:13। সে সময় এই কথাটা বলছি। এবং 2013 সালে নতুনভাবে আবার হয়তো নতুন অতিথিরা সাজাবেন ভূত এফএম, কিন্তু এই বছরে সবচেয়ে বেশি আমাদের সঙ্গে ছিলেন এবং আমাদের সাথে অনেকবার মানে রেগুলার জয়েন করেছেন যিনি, তিনি হচ্ছেন আর কেউ নন, তিনি হচ্ছেন আমাদের বাবু ভাই। এবং অনেকেই বলেছেন বারবার তাকে নিয়ে আসতে, অনেকে বলেছেন যে আচ্ছা উনি যা বলেন তাকে আসলেই সত্যি। তো এরকম মিশ্র প্রতিক্রিয়া প্রত্যেকটা অতিথির ব্যাপারেই থাকে আমাদের। তো আমরা জানি না যে তার কি মতামত বা তার এই বিষয়ে কোনো কিছু বলার আছে কিনা। আমরা বাবু ভাইকে আজকে যেহেতু শেষ এপিসোড আবারও তাকে নিয়ে এসেছি। বাবু ভাই, ওয়েলকাম টু ভূত এফএম ওয়ান্স अगेन। থ্যাংক ইউ রাসেল ভাই, সবাইকে শুভেচ্ছা ভূত এফএম এর সব শ্রোতাদের বিদায় 2012 এবং আগামী 2013 সালের। ওয়েল রাসেল ভাই, এখানে আসছি, শেয়ার করছি, আমি আনন্দ পাচ্ছি এবং আনন্দ দিচ্ছি, এটাই মূল বিষয়। সবারই নিজস্ব মতামত থাকতে পারে, কারো হয়তো আমার বলা কাহিনীগুলো ভালো লাগছে, কারো লাগে নাই। তো যাদের লাগে নাই বলবো যে এটা হয়তো আমার ব্যর্থতা। আচ্ছা, আমি অ্যাকচুয়ালি কাহিনীগুলো কালেক্ট করি বিভিন্ন মানুষের কাছ থেকে, তারপর সেটা বলি। আমার নিজের অভিজ্ঞতা খুব কমই শেয়ার করা হয়েছে। আচ্ছা, এনিওয়ে, তো আমরা আজকে ঘটনায় চলে যাই। শিওর। আজকে কি ঘটনা আছে আমাদের জন্য? আচ্ছা, আজকে যে ঘটনাটা প্রথম শুরু করব সেটা হচ্ছে আমাদের এক ছোট ভাই, চট্টগ্রামের আগ্রাবাদের, ওর নাম হচ্ছে মাজহারুল ইসলাম জুবেল। আচ্ছা, ওর বলা। আচ্ছা, তো সেদিনকে আমার সাথে কন্ট্যাক্ট করলো, বললো যে 2-3টা সত্যি ঘটনা ওর কাছে আছে এবং তার মধ্যে একটা নাকি এক খুবই হরিফিক এবং দ্য প্লেস ইজ রিয়েলি হন্টেড, এবং ও আমাকে সেখানকার অ্যাড্রেস সহ দিচ্ছে। বলছে যে ইউ আর মোস্ট মানে ওয়েলকাম টু ভেরিফাই ইফ ইউ ওয়ান্ট, যে ভেরিফাই করতে পারেন, আপনারা চাইলে আপনাদের ভূত এফএম টিম দিয়েও ভেরিফাই করতে পারেন। যাই হোক, ওই ঘটনাটা ফার্স্ট বলি। ওটা হচ্ছে আপনার বাগেরহাটের একটা ঘটনা। আচ্ছা, বাগেরহাটের ঘটনা। তো যে গ্রামে এটা ঘটে, সে গ্রামে একটা ফ্যামিলিতে একটা মেয়ে থাকতো, নাম ছিল সুতি। সে তার বাচ্চা নিয়ে তার ভাইয়ের বাসা থাকতো। তো বাচ্চাটা বয়স ছিল 6 থেকে 8 বছর, আর তার হাজবেন্ড ছিল না। তো ভাইয়ের বাসা থাকতে মানে যেহেতু সে মানে তার হাজবেন্ড নাই, তার খুব কষ্ট হতো, তাকে নানা রকম টর্চার করা হতো, তার বাচ্চাকে দিয়ে কাজ করানো হতো, এবং এটাতে এক সময় সে খুব ডিপ্রেসড হয়ে যায়। তো একদিন কোনো একটা কারণে তার বড় ভাইয়ের সাথে ঝগড়া হয় এই বাচ্চাকে কাজ করানোর ব্যাপারেই, এবং তার ভাই তাকে মারধর করে। আচ্ছা, তো মারধর করায় সে খুবই আপনার খারাপ ফিল করে এবং ডিপ্রেসড হয়ে সে আত্মহত্যা করে। ওকে। তো আত্মহত্যা করার পরে তো যা হয়, ওর লাশটা আপনার একটা খাল আছে, খালের পাড়ে ওকে দাফন করা হয়, এবং খালের পাড়েই কবরটা, এবং তার পাশেই রাস্তা, চলাচলের রাস্তা। তো ওখানে ওর কবর দেওয়ার কিছুদিন পরে ওই গ্রামে একজন পালকিওয়ালা ছিল, যে গ্রামে পালকি নিয়ে আসে বিয়ের সময়, বিভিন্ন বিয়েতে নিয়ে যায় পালকি, বেহারা যাকে বলা হয়। তো সেই বেহারা লোকটা একদিন সন্ধ্যায় একটা বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিল আর কি। তো ফেরার সময় ঠিক সন্ধ্যার সময়, তখন অন্ধকার হয়ে গেছে আর কি, মাগরিবের পরে। এই সময় সে তাকায় দেখে যে হেঁটে আসতেছে ওই রাস্তা দিয়ে, সিগারেট খেতে খেতে, বিড়ি খেতে খেতে বিড়ি খায়। দেখে যে ওই কবরের উপর কে জানি বসা, দূর থেকে দেখা যাচ্ছে। তো দেখে সে প্রথমে একটু চিন্তা করছে জিনিসটা কি, একটু ভয় পাইছে। তারপরও সে মানে ভয়টা ওভারকাম করে সে হেঁটে হেঁটে আসছে। এসে দেখে ওই যে সুতি ছিল, ওই ওর কবরের উপর বসা। আচ্ছা, এবং সে নিজের হাত কামড়ায় কামড়ায় খাচ্ছে। আচ্ছা, এই সিনটা দেখে ওই বেহারা খুবই ভয় পায়। তো ও তাকানোর পরই ওই সুতির সাথে তার চোখাচোখি হয়। তো সুতি তাকে বলে যে তুই বিড়ি খাচ্ছিস, বিড়ি না খেয়ে আমার হাত খা। এটা বলার পরে ও হিত জ্ঞান শূন্য হয়ে দৌড় দেয় ওখান থেকে। ওই বেহারা লোকটা যে ছিল সে দৌড় দেয়। সে দৌড়াতে দৌড়াতে করে কি, নিজের বাসায় চলে আসে। বাসায় এসে সে খুবই ভয় পায়, কাঁপতে থাকে, এবং তার ওয়াইফকে বলে সবকিছু। তো তার ওয়াইফ সবকিছু শোনার পরে তাকে কিছুটা শান্ত করে, করার পর সে খাওয়া দাওয়া করে, খাওয়া দাওয়া করতে বলে তাকে। তো সে যখন খাওয়া দাওয়া করে, সে মানে হাত মুখ কিছু না ধুয়ে এমনি খাওয়া দাওয়া করে আর কি। তো রাতের বেলা তার খুব জ্বর আসে, মানে হাই ফিভার।
তো এই সময় তাকে পরের দিন কবিরাজ ডাকা হয়। তো কবিরাজ এসে দেখে যে জ্বর আসছে কোনো কারণে, তার সারা শরীর নীল রং হয়ে গেছে। আচ্ছা, হ্যাঁ, তো কবিরাজ মানে কোনো মতামত দিতে পারে না, বলে জ্বর আসছে। এর মধ্যে একজন ওঝাকেও ডাকা হয়। সে ওঝা এসে দেখে, বলে যে গতকালকে এরকম কারণে সে ভয় পাচ্ছিল এবং এরকম কাহিনী। তো 3 দিন পরে ওই জ্বরে ভুগে বিহারের লোকটা মারা যায়। মারা যাওয়ার পরে ওঝা যেটা মতামতটা দেয় যে সেদিন ওই যে কবরের উপরে ওকে বলছিল যে আমার হাত খেয়ে যায়, সেটা থেকে সম্ভবত কোন রকমের সাম সর্ট অফ সুপার ন্যাচারাল থিং, হয়তো আপনার বিষক্রিয়া বা সামথিং তার মধ্যে হয়েছে। হয়তো সে যদি হাত মুখ ধুয়ে খেতে বসতো, হয়তো এটা নাও হতে পারতো আর কি। এটা হচ্ছে ওঝার মতামত আর কি। তো ওই এলাকার সবাই ঘটনাটা জানে এবং বলছে যে ওই অ্যাড্রেস মতো যেটা আপনি যান, ওই গ্রামের সবাই এই ঘটনা সাক্ষী দেবে। আচ্ছা, এটাই ছিল একটা ঘটনা। এটা ছিল একটা ঘটনা। আমরা ছোট্ট একটা ঘটনা শুনি আর একবার, তারপরে আমরা একটা ব্রেক নিব আর কি। আচ্ছা, এই ঘটনাটা হচ্ছে চিটাগংয়ের। এটা বলেছে আমার এক ফেসবুক প্যাল, ওর নাম হচ্ছে আপনার সিনথিয়া ইফস্টার, ফেসবুক নেম, আমি আসল নামটা জানি না। ও চিটাগংয়ে থাকে। ও আমাকে বললো যে ওদের যে ওর এক ফ্রেন্ড আছে, তার বাসায় বিভিন্ন রকম ফ্যামিলির সাথে হরিফিক ঘটনা ঘটে। তো তার ফ্রেন্ড একদিন রাতে অনেক রাত জেগে পড়াশোনা করতেছিল, রাত 2টার মতো বাজে। তো পড়াশোনা করে এক সময় সে শুতে গেল বিছানায়। তো ও আর ওর বোন একই বিছানায় শুতো আর কি। আচ্ছা, তো যখন সে শোয় বোনের সাথে, তখন সে তার চোখ যখন লেগে আসে, তখন হঠাৎ সে ফিল করে তার বোন উঠে বসছে। আচ্ছা, তো বোন উঠে বসার পরে সে বোনকে বলতেছে, আপু তুমি কি বাথরুমে যাবা? আমিও যাব। আচ্ছা, তো বোন কোনো উত্তর দিচ্ছে না কথার। তো এক পর্যায়ে সে তাকায় দেখে যে তার বোন উঠে বসে আছে, উঠে বসে তার পায়ের দিকে তাকায় আছে, মানে ওর ফ্রেন্ডের পায়ের দিকে তাকায় আছে। আচ্ছা, এবং এট দ্য সেম টাইম সে দেখে তার অপোজিটে তার বোনের মতো সেম আরেকটা বোন বসা, এবং সেও তার পায়ের দিকে তাকায় আছে। এবং এই সময় সে যেটা করে, সে ভয়ে তার বোনকে ধাক্কা দেয়। ধাক্কা দেওয়ার পরে বোন চিৎকার শুরু করে। সে বলতেছে, চিৎকার শুরু করে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও বলে চিৎকার শুরু করে। তো এই জিনিসটা হয় বাসায়। এবং এই যে আপনার সেম টাইপের একই মানুষকে দ্বিতীয় জন দেখো ওই বাসায়, আরো হিস্ট্রি আছে। ওর ফ্রেন্ডের আম্মু তখন নাকি প্রেগনেন্ট ছিল। আচ্ছা, তো উনি একদিন রাতে শুয়ে আছে, তো ওনার খুব পানি পিপাসা লাগছে। সো শি ওয়াজ ফিলিং লাইক গেটিং আ বটল অফ ওয়াটার, এক বোতল পানির জন্য উনি চিন্তা করতেছিল। তো এই সময় দেখে যে উনার হাজব্যান্ড একটা পানির বোতল নিয়ে আসছে সামনে। উনি বলতেছে যে তুমি জানতে যে আমার পিপাসা লাগছিল? তো উনি কোনো উত্তর দিচ্ছেন না, উনি জাস্ট বোতলটা বাড়ায় ধরছেন হাতে। তো ওর আম্মা যখন বোতলটা হাতের থেকে নিচ্ছে, তখন খেয়াল করে ঠিক উনার পাশেই উনার হাজব্যান্ড শুয়ে আছে। আচ্ছা, বাট ইন দ্য সেম টাইম সেম উনার হাজব্যান্ড আরেকজন বোতল, আরেকটা পানির বোতল উনার হাতে দিচ্ছেন। তো উনি খুব ভয় পেয়ে যান। এই সময় উনি যখন তাকায় দেখেন যে পানির বোতল দিচ্ছে সে মুচকি হাসতেছে ওনার দিক তাকায়। এই অবস্থায় উনি জাস্ট ফেইন্ট হয়ে যান। এটা একটা ছোট ঘটনা। আমরা আপাতত একটা ছোট্ট ব্রেক নিতে হবে, তবে ব্রেকের আগে আমাদের কিছু SMS পড়ে ফেলতে হবে। অনেকে SMS পাঠাচ্ছেন, সেই SMS গুলো পড়ে ফেলতে হবে। আমরা দেখি যে কারা আমাদের SMS পাঠিয়েছেন এবং কি বলতে চান। সেটা হচ্ছে যে তার আগে বলি যারা SMS পাঠাতে যাচ্ছেন এবং SMS পাঠানোর নিয়মটি এখনো পর্যন্ত জানে না, তাদেরকে বলি যে ফুর্তি লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিন 9840 নম্বরে। ফুর্তির স্পেলিংটি হচ্ছে FOORTI, ফুর্তি। আছে SMSটা একটু পরেই পড়ছে, SMSটা নিয়ে আসছি, তার একটা ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি এবং তারপরে আবারও ফিরে আসছি। সো আমাদের সাথেই থাকুন, কোথাও যাবেন না। স্টে টিউনড রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। Haunted by Airtel. শুনছেন সবসময় রেডিও ফুর্তি, আর চলছে ভূত FM হন্টেড বাই এয়ারটেল। আর সেই সাথে আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রাসেল। আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো SMS অলরেডি আমাদের কাছে চলে এসছে। সাকিব গাজীপুর থেকে আমাদের SMS করেছেন, তিনি এনজয় করছেন লিখেছেন। এছাড়াও আমি দেখতে পাচ্ছি যে আমাদের কাছে যা SMS করেছেন তাদের মধ্যে
আছেন নবীন, এবং তিনি লাইট অফ করে শুনছেন। আমাদেরকে শিবলু SMS করেছেন পুরান ঢাকা থেকে। এছাড়াও প্রিন্সেস আথিন আমাদের SMS করেছেন মীর, এবং SMS করেছেন সুস্মিতা বণিক। এছাড়াও SMS করছেন, তার অনেক ভয় লাগছে সুস্মিতা বণিক, সেটা লিখেছেন। আরিফ টাঙ্গাইল থেকে SMS করেছেন আমাদেরকে অজয়। এছাড়াও আমাদেরকে শামীম এবং মনিয়া SMS করেছেন আমাদেরকে। এছাড়াও দেখতে পাচ্ছি যে মামুন এছাড়াও SMS করেছেন আমাদেরকে। মিস্টার বিন চারঘাট থেকে। নবীন আমাদের SMS করেছেন। তন্ময় আমাদের SMS করেছেন। সেলভিন SMS করেছেন আমাদেরকে। সোহাগ SMS করেছেন। মাহিদ SMS করেছেন। তুহিন চাকমা সহ আরো অনেকে। এছাড়াও মুনা SMS করেছেন। আলিফ SMS করেছেন। তানভীর খিলকা থেকে SMS করেছেন। কলি আমাদেরকে SMS করেছেন, এবং আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি চৌধুরানী সহ আরো অনেকে। আর সেই সাথে আমরা এখন একটা ঘটনায় যাব, এবং আমাদের কাছে যে ঘটনাটা আজকে স্টুডিওতে আসতে পারেননি অথচ ঘটনা পাঠিয়েছেন, এরকম একজনের ঘটনা যাব। আবারও সেই ইংলিশ লেটারে লেখা একটা মেইল। আমি চেষ্টা করছি যতটা ভালোভাবে আপনাদের সামনে উপস্থাপন করা যায়, চেষ্টা করছি সেটা। আমাকে লিখছেন ওয়াসিউল ইসলাম, এবং তিনি লিখেছেন, ভাই কেমন আছেন? আমি শুরুতেই বলি যে আমি সবসময় ভালো থাকি এবং সবসময় ভালোর দলে। তিনি লিখছেন যে আমি ভালো আছি, আমি উত্তরাতে থাকি, আর আমার পক্ষে স্টুডিওতে আসা সম্ভব না ফর সাম পার্সোনাল রিজন। আমি প্রায়ই আমি পেশায় একজন মেরিন বায়োলজিস্ট। এক সময় গেছে আমি এরকম ভয়াবহ নাস্তিক ছিলাম। ভূত প্রেত জিন কিছু তো নয়, এমনকি ধর্ম নিয়েও আমার তেমন কোনো মাথা ব্যথা ছিল না। কিন্তু একটা ভয়ঙ্কর ঘটনা আমার মনের ভেতর এমন ছাপ ফেলে দেয় যা আমাকে সবকিছুতে বিশ্বাস এনে দেয়। সেই ঘটনাটি আজ আমি শেয়ার করব সবার সাথে। ঘটনাটি ঘটে সেপ্টেম্বর 2010-এ। আমার বাসা গুলশান 1-এ। বাড়িটা নতুন ছিল, আর বাড়িতে আমি, আমার মা আর বড় ভাই থাকতাম। একদিন অনেক রাতে আমার গার্লফ্রেন্ড অর্থাৎ টু বি ওয়াইফের সাথে কথা বলা শেষ করে আমি ডক্টর হুমায়ুন আজাদের বই পড়ছিলাম। রাত তখন 3টা। আমি ঘুমাবো বলে লাইট অফ করে দিলাম। এখানে প্রসঙ্গত আমার রুমের একটু বর্ণনা দিয়ে রাখা ভালো। আমার রুমের সামনে এক বড় বারান্দাটার সামনে গুলশান লেকে যে জায়গাটা সেটা পুরোটাই ফাঁকা, আর বারান্দায় থাই গ্লাস টানা থাকে। বারান্দার পরে আমার সিলিং সমান বুকশেলফ আছে। যাই হোক, আমি রুমের লাইট অফ করে মসকিউটো নেট টানিয়ে কেবল শুতে যাব। এমন সময় বারান্দা থেকে এক অদ্ভুত আওয়াজ পেলাম, যেন খট 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 এরকম। মনে হচ্ছিল কে যেন আমার থাই গ্লাস দেয়া বারান্দার জানালা ধাক্কাচ্ছে। সে সময় গরম ছিল বলে গ্লাস ডোর খোলা ছিল। যাই হোক, শব্দ লক্ষ্য করে তাকাতেই আমি এক অদ্ভুত দৃশ্য দেখলাম, যা জন্মে আমার অবিশ্বাসী ও আর বৈজ্ঞানিক চেতনা কখনোই তৈরি ছিল না। আমি দেখলাম এক অবিশ্বাস্য রকম চ্যাপ্টা আর 4 ফিট লম্বা এক কালো ছায়া মূর্তি আমার দিকে এক দৃষ্টিতে চেয়ে আছে। আমি তার চোখ চেহারা কিছুই দেখতে পাচ্ছিলাম না, কারণ পুরোটাই ভয়ঙ্কর কালো ছিল। শুধু ওই মূর্তিটার মাথাটা নড়ছিল না, আমার দিকে ফেরানো ছিল, আর মাথাটা একবার সামনে আর একবার পেছনে আমাকে দেখছিল, যেমন করে মানুষ উঁকি দিয়ে দেখে। এক আশ্চর্য কালো আলকাত্রার মতো আলখাল্লা গায়ে ছিল ওই মূর্তিটির, তার যেন গা থেকে খসে পড়ছিল। আমি বেশ কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে থাকি। এমন সময় কালো মূর্তিটা আমার দিকে ডানে বায়ে হেলে দুলে আসতে লাগলো। আমি প্রচন্ড আতঙ্কে কাত হয়ে বসে আছি, চিৎকারও দিতে পারছি না। কি হবে চিৎকার দিয়ে? আমি শুধু মনে হচ্ছিল আজই আমার শেষ দিন হবে। আমি বিছানাতে কাত হয়েই ভয়াবহ দৃশ্য দেখছিলাম। হঠাৎ করে সেই কালো মূর্তিটি আমার মশারির সামনে এসে ঠিক আমার মাথার ওপরে এসে আমার দিকে চেয়ে রইল। আমি শুধু অপলক চেয়ে রইলাম ওই অদ্ভুত মূর্তির দিকে। আমার সেই বিজ্ঞান চেতনা, অবিশ্বাস কোথায় যে লুকালো সেই রাতে
যাই হোক, মূর্তিটা যখন খুব কাছে আমার মাথার ওপরে, তখন আমি এক অপার্থিব গন্ধ পেলাম, যার অস্তিত্ব হয়তো অন্য কোনো এক ভুবনে। আমি ভয়ঙ্কর পোড়া গন্ধ, যা শুধু কর্পূর অথবা চামড়া পোড়া গন্ধের মতো মনে হতে লাগলো আমার কাছে। আমি আর সহ্য করতে পারছিলাম না। এরপর দেখলাম ওই মূর্তিটা আমার মাথা হতে আমার পায়ের দিকে যাচ্ছে। আশ্চর্য হলেও সত্যি যে পায়ের কাছে আসা মাত্র ওই কালো বিভৎস মূর্তিটা একটা অস্বাভাবিক বড় বিড়ালে পরিণত হলো। এই বিড়ালটির চেহারা কিছু বোঝা যাচ্ছিল না, তবে অস্বাভাবিক বড় লম্বা ছিল এবং অস্বাভাবিক বড় লোম ছিল সারা শরীরে। এবার তা আবারও মাথার দিকে ছুটে আসছিল। সেই মুহূর্তে আমার মধ্যে কে যেন বলে উঠল, এবার ওঠো, না হলে ভয়ঙ্কর বিপদ। আমি সাথে সাথে লাফ দিয়ে বিছানা থেকে উঠলাম, মশারি শুদ্ধ পড়লাম। পরে আমার মধ্যে প্রচন্ড সাহস এলো। বিছানা থেকে নেমেই লাইট না জ্বালিয়ে বিছানার নিচে খুঁজলাম, বারান্দায় গেলাম, কোথাও কেউ নেই। এরপর বাথরুমে ঢুকে সব সার্চ করলাম, কিচ্ছু নাই। এরপর রুম থেকে বাইরে এসে পাশের রুমে গিয়ে দেখি আমার বড় ভাই আর আম্মা কথা বলছে। এত কিছু ঘটে গেছে, অথচ তারা কিছুই টের পায়নি। ঘড়ি দেখলাম, সময় 3:15। খুব অল্প সময় আমার মনে হচ্ছিল 1 যুগ পেরিয়ে গেছে। সেই রাতে কিছু না বলে সেই রুমে ঘুমালাম। পরদিন সকাল হতে সবাইকে বললাম। সবাই অবাক হলেও বড় ভাই একদম চুপ হয়ে গেলেন। এরপর একজন মৌলানা ডেকে পুরো বাড়িটা বন্ধ করে দেয়া হলো। এরপর অনেক দিন কেটে গেছে, তবে প্রায়ই দুঃস্বপ্ন দেখে আঁতকে উঠতাম। একবার এক পীরের মুরিদের সাথে কথা প্রসঙ্গে এই ভয়ঙ্কর অভিজ্ঞতা শেয়ার করি। উনিও একজন পীর ছিলেন। অনেকক্ষণ ধরে ভেবে তারপর বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করে আমাকে বললেন, আমার দেখা কালো মূর্তিটা একটা খারাপ ধরনের জিন বা পিশাচ ছিল। সে আমার সাথে কন্ট্যাক্ট করে আমাকে পজেস করতে চেয়েছিল, কিন্তু তা সম্ভব হয়নি। এরপর থেকেই আমার মধ্যে অদ্ভুত বিশ্বাস আর ভক্তি ঢুকে গেল এবং সব প্রথা আর ধর্মে যা আমি মেনে নিতে সত্যি বাধ্য হয়েছিলাম। ধন্যবাদ সবাইকে। লিখেছেন ম্যাক্স। আমার এই মেলটা পড়ে মনে হলো যে আসলে ইংরেজি মেলটা অসম্ভব সুন্দর, যার জন্য আমি পড়তে বাধ্য হয়েছি। বাট আসলে ইংরেজি লেটারে লেখা মেলটা সবাই যেটা লেখেন, সবার আসলে এক একজনের স্পেলিং এক এক রকম থাকে। আসলে পড়া উচিত হবে কিনা আমি জানি না, তবে আপনারা যদি আনন্দ পেয়ে থাকেন তাহলে খুব ভালো, এবং আশা করছি যে আপনারা আনন্দ পেয়েছেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়, এবং যে ঘটনাটা আমরা এবার বলতে চাই সেটা আমাদের আরেকজন গেস্ট বলবেন। তার আগে অবশ্যই কিছু SMS আমাদের পড়ে ফেলতে হবে। সুজন নাথ আমাদের সিলেট থেকে SMS করেছেন এবং তিনি বলছেন যে আজকের ঘটনাগুলো তার কাছে অনেক বেশি ভালো লাগছে। শুধু বলার জন্য প্লিজ পড়বেন না, বরং আমাদেরকে সাজেস্ট করুন যে কোন ধরনের ঘটনা আপনাদের ভালো লাগে, কোন ধরনের ঘটনা আপনারা শুনতে চান এবং কোন ঘটনাগুলো বেশি ভালো লাগছে। আমরা কিন্তু সেই ধরনের ঘটনাগুলো বা যারা জানেন বা যাদের জীবনে ঘটেছে তাদেরকে বেশি আনার চেষ্টা করবো। সুতরাং ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে আপনি ঠিক ইনফরমেশনটা আমাদের দেবেন। আর যদি মনে করে থাকেন যে কেমন শুধুমাত্র ঘটনা ভালো হয়েছে বললে আপনার আপনার SMS-টি পড়া হবে, তাহলে সেটা খুব ভুল ধারণা। আচ্ছা, ফয়সাল মোহাম্মদপুর থেকে লিখেছেন, তিনি ভূত FM অনেক পছন্দ করেন। দীপু খান আমাদের SMS করেছেন। এছাড়াও আমাদের SMS করেছেন সুজন, রাসেল, রনি, সামাদ, আব্দুল রাজশাহী থেকে। এছাড়া আমাদেরকে দেখতে পাচ্ছি SMS করেছেন হৃদয়, SMS করেছেন আমাদেরকে রোজা, এবং তিনি বলছেন যে আজকের ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অনেক চমৎকার। শম্পা আমাদের SMS করেছেন আমাদেরকে ফাহাদ ইমতিয়াজ, এবং আমাদেরকে রোকন এবং সুমি SMS করেছেন মিরপুর 10 থেকে। আমাদেরকে সৈকত SMS করেছেন, নাইমা টুডুল ময়মনসিংহ থেকে আমাদের SMS করেছেন, আকরাম বরিশাল থেকে SMS করেছেন, ইয়াকুব আমাদের SMS করেছেন, রনি আমাদের SMS করেছেন বরিশাল থেকে, এবং আজকের ঘটনাগুলো তার কাছে ইন্টারেস্টিং লাগছে। সাবাব আমাদের SMS করেছেন এবং তিনি এনজয় করছেন। আর তিনি বলছেন যে তিনি সব 2012 সালের সব ঘটনায় তিনি এনজয় করেছেন সেটা বলছেন, এবং তিনি ভূত FMকে থ্যাঙ্কস জানিয়েছেন, এবং 2013 আরো ভয়ঙ্কর হবে সেটাই তিনি চাচ্ছেন। অর্পা আমাদের SMS করেছেন মেহেদি। আচ্ছা, আমরা সত্যি নতুন বছরে অনেকে অনেক কিছু প্রত্যাশা করে, অনেকে মনে করে যে নতুন বছরটা অনেক আনন্দের হবে, অনেকে মনে করেন অনেক কিছুই। আর ভূত FM যারা শুনেন তারা মনে করেন যে 2013 যেন আরো বেশি ভয়ঙ্কর হয় সবার জন্য, না? কারণ ভয়ের মধ্যে একটা অদ্ভুত ধরনের আনন্দ আছে, যে আনন্দটা
যেটা অন্য কোথাও পাওয়া যায় না। ইয়াকুব আমাদের SMS করেছেন খুলনা থেকে, চৈতি আমাদের SMS করেছেন, মনির পাবনা থেকে আমাদের SMS করেছেন, ইতি গাজীপুর থেকে আমাদের SMS করেছেন, বিজয় আমাদের SMS করেছেন। যাই হোক, ইমেল আমাদেরকে অনেকেই করেন এবং ইমেল করে অনেকেই জানান যে ভাই সত্যি কথা বলতে কি যে অনেক ইমেল পাঠাচ্ছে কিন্তু আপনারা ইমেল পড়েন না। আপনার ইমেলটি অবশ্যই মানে যদি অন্যদের চাইতে ভালো হয় তাহলে আমাদের না পড়ে কিন্তু উপায় নেই। আমরা যতটা ইমেল পড়ি তার চাইতে সত্যি অনেক ইমেল পড়তে পারি না, সেটা খুবই সত্যি কথা। অনেককে ডাকতে পারি না, সেটা সত্যি খুবই সত্যি কথা। কিন্তু ভালো ঘটনা হলে অবশ্যই আপনি ডাক পাবেন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। আর যেটা বলেছিলাম যে আপনার কাছে যার কাছ থেকে ঘটনা শুনতে ভালো লাগে, আপনার বাবা হতে পারেন, আপনার চাচা হতে পারেন বা যে কেউ হতে পারেন, তাদেরকে আমাদের অ্যাড্রেসটি দিয়ে দিন এবং তাদেরকে অথবা আপনি তাদের হয়ে একটা ইমেল করে দিন এবং তাদেরকে আসতে উৎসাহিত করুন আমাদের এই স্টুডিওতে। আমরা 2013 একদম তাদের নিয়ে শুরু করতে চাই। সুতরাং আপনারা সবাই প্রস্তুত হয়েছেন। আর আমরা তো 2013তে আপনাদের আরো একটা কথা বলেছি যে আমরা আবারও হন্টেড হাউসে নিয়ে যাবো আপনাদেরকে। সুতরাং হন্টেড হাউসের ঠিকানাগুলো আমাদের জানিয়ে দিন, কোথায় আমরা যেতে পারি, কোন জায়গাটা খুব বেশি রকমের ভয়ঙ্কর। যাই হোক, কথা না বাড়িয়ে আমরা চলেছি ঘটনায়। আমাদের সঙ্গে আমাদের নেক্সট অতিথি আছেন, আপনার নামটা একটু প্লিজ বলবেন। আমার নাম আব্দুল রাজ্জাক। জি, আমরা তাহলে ঘটনায় চলে যাই। এটা আমার জীবনেরই দেখা একটা ঘটনা। জি, আমার সালটা বোধ হয় 1960-62 এরকম সময়। আচ্ছা, 61-62 এরকম সময়। আচ্ছা। আমাদের বাড়িতে পুকুর ছিল, পুকুরের পশ্চিম পাশে ছিল বাঁশবাগান এবং ওই বাঁশবাগানের কন্টিনিউশন একেবারে বসুপাড়া মেইন রোড পর্যন্ত ছিল, পার হয়েও ছিল ওই পাশে ইমান হাজি সাহেবের বাঁশবাগান পর্যন্ত। তো যাই হোক, আমি এটা চৈত্র বৈশাখ মাসে হবে যখন পুকুরের পানি কমে যায়। আমাদের পুকুরে মাছ ছিল। আমি সন্ধ্যার পরে বেরিয়ে মাছ যেহেতু উপরে চলে আসতো অক্সিজেনের জন্য, যখন নিচে অক্সিজেন শর্ট হয়ে যায় তো দেখতে যেতাম। তো তাকিয়ে দেখছি এর মধ্যে পূব দিক থেকে আমাদের নারকেল গাছ ছিল পুকুরের পূব দিকে একটা, বেশ কিছু। তো একটা নারকেল গাছের উপর থেকে দেখলাম আগুনের গোলা একটা সোজা উঠে মাথার আমি দেখতে দেখতেই আমাদের বাগানের ভিতরে বাঁশবাগানের মাথায় এসে নিভে গেল। আচ্ছা, এর আগে আমি শুনেছি অনেকবার যে এখানে অনেক কিছু থাকলেও থাকতে পারে, ভূত প্রেত কথা শুনেছি, তাই বিশ্বাস করতাম না। যাই হোক, চলে আসলাম, এসে বাসায় এসে ঘুমিয়েছি। ভোর রাত্রের দিকেই বোধ হয়, সময়টা খেয়াল নেই, ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙার পরে দেখি বাঁশ ঝাড়টা আমাদের একেবারে মনে হচ্ছে পুকুরের মধ্যে নুয়ে পড়ছে, কেউ অথবা ধরছে টেনে, আবার ছেড়ে দিচ্ছে, সাঁ করে উঠে যাচ্ছে উপরে, আবার নিচে নেমে টেনে চেপে ধরছে, আবার ছেড়ে দিলে উঠে যাচ্ছে। আমি আমার ভয় পেয়ে আমার বাবাকে ধাক্কা দিয়ে তুললাম। বাবা, আমার এই অবস্থা। আমার আব্বাও খেয়াল করে শুনলেন, আমাকে বললেন চুপ করে ঘুমাও। উনিও, আমি নিজেও খেয়াল করলাম যে আব্বাও খানিকটা আতঙ্কিত হয়েছেন। আচ্ছা। কিন্তু পরের দিন মাছ মারা হলো। ওই পুকুরে যে দুটো গজাল মাছ ছিল, সেই গজাল মাছ দুটো খুঁজে পাওয়া যায়নি, অনেক পুরনো গজাল মাছ। এই আমরা পরবর্তী ঘটনায় চলে যাই। আপনার কাছে যে ঘটনা সবচেয়ে বেশি ভয়ঙ্কর লাগে এরকম একটা ঘটনা শুনি। তো এটা আমার স্ত্রীর কাছে শোনা। আমার দাদা শ্বশুর বন বিভাগে চাকরি করতেন। তো ওনাদের বাড়ি হচ্ছে শ্যামনগর। তো শ্যামনগর সুন্দরবনের কাছেই। তো উনি মাঝে মাঝে বন্ধু বান্ধব নিয়ে ওই চলে যেত হরিণ মারতে জঙ্গলের ভিতরে। এটা কোন সময়ের ঘটনা? এটা বোধ হয় এটা অনেক আগে, 44। আচ্ছা, একদম অনেক আগের, অনেক আগের, 44 সালটার হবে, 44-45 এরকম। এটা ব্রিটিশ পিরিয়ডের। জি। তো ওনারা কয়েক বন্ধু বান্ধব নিয়ে যখন গেছেন দুদিকে একটা জঙ্গলে, যে এখানে হরিণ থাকতে পারে, ওনারা দুই ভাগে ভাগ হয়ে গেছেন দুদিক দিয়ে। তা আপনারা জানেন সুন্দরবনের ভেতরে যে পানি উঠে যায়, আর সুলবন, ওই যে একে বলে শ্বাসমূল, ম্যানগ্রোভ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শ্বাসমূল। এই জন্যে মানুষের হাঁটতে বেশ কষ্ট হয়। তো যখন জোয়ারের পানি উঠে আবার নেমে যাওয়ার পরে পলি পড়ে যায় একদম,
হরিণের পা, বাঘের পা মানুষ দেখে বুঝতে পারে এখানে হরিণ আছে বা বাঘ আছে কাছাকাছি, এরকম বোঝে যারা ওখানে যায়। তো এর মধ্যে ওরা যাচ্ছে খুঁজতে, হরিণ খুঁজতে। কিছুক্ষণ পরে আমার দাদা শ্বশুর, উনি ওনার সঙ্গে যে ছিল খেয়াল করে দেখে সেও নাই, হারিয়ে ফেলেছে। সঙ্গী যারা যাদের অন্যদিক দিয়ে পাঠিয়েছিল তাদেরও খুঁজে পাচ্ছে না। কিছু দূর যাওয়ার পরে দেখে একটা লোক এসে বলছে বন্দুকটা আমার কাছে দেন। তো তখন বন্দুকটা তার কার কাছে দেয়, তাকিয়ে দেখে যে তো সে তার বন্ধু না। আরো কিছুক্ষণ যাওয়ার পরে তাকিয়ে দেখে যে পায়ের যে ছাপ পড়ছে পলির উপরে, সে পায়ের পাতা উল্টো ছাপ। উনি তখন ওনার গা শিউরে উঠেছে, যেহেতু মানুষ না। এখন উনি আত্মরক্ষার জন্য তাড়াতাড়ি করে একটা গাছে উঠে গেছেন। গাছে উঠে যে বলছে আসলেই গুলি করব। নিচের থেকে তারপরও বলছে বন্দুকটা নেয়ার তার খুব ইচ্ছে। তো এর মধ্যে উপরে উঠে সে ভদ্রলোক, আমার ওই দাদা শ্বশুর, নিজেকে বন্দুক গামছা দিয়ে বেঁধে রেখেছে যাতে পড়ে না যায়। অনেক বোধহয় এই করে ওই রাতও কেটে গেছে। যারা ছিল সাথীরা তারা তো খুঁজে ফিরছে, পাচ্ছে না। তারা এক পর্যায়ে সকালবেলা দেখে যে হ্যাঁ উপরে উনি বাঁধা আছে, আর ওই দেখে ডাক দিলে উনি ওইখান থেকে আসলেই গুলি করে দেবো। ওরা বললো যে কিছু একটা সমস্যা, এখন কাছেই যেতে পারে না। পেছন দিক দিয়ে অন্য একজন সাহসী মানুষ উঠে তারপরে জাপটে ধরে তার বন্দুকটা যখন ধরেছে তার মধ্যে ফায়ার হয়ে গেছে। আচ্ছা, ফায়ার হয়ে গেছে। যাই হোক, আত্মরক্ষা হয়েছে, ওই যাত্রা বেরিয়ে চলে এসছে তখন। আচ্ছা, আপনি বলছিলেন আমাদেরকে যে আপনি আপনার মেয়ের উৎসাহে এখানে এসেছেন। প্রথম দিনই বলছিলেন যে উনি আমাদের সে আমাদের রেগুলার লিসেনার, এবং আজকে আপনি তাকে নিয়ে এসেছেন এবং আমাকেও বললেন যে ওরও জীবনে একটা ছোট্ট ঘটনা আছে, একবার ভয় পেয়েছিল। তো আমরা ওর কাছ থেকে একটা ছোট্ট ঘটনা তাহলে শুনি, যেহেতু আমাদের হাতে আর একটু সময় আছে এই আওয়ারে। সুতরাং তার কাছ থেকে একটা ছোট ঘটনা শুনি। বাবার সাথে এসেছেন এবং যার উৎসাহে আর কি আমাদের সাথে উনি যোগ দিয়েছেন। তো তোমার নামটা একটু বলবা? আমার নাম নাইমা সুলতানা রায়কা। আমি খুলনা বসুপাড়া থেকে এসেছি। আমি ইসলামাবাদ স্কুলের একজন ছাত্রী। ওকে, আমরা শুনি যে কিভাবে তুমি ভয়টা পেয়েছিলে। আসলে সেই সময় শীতকাল, আমার ফুপু বাড়ি পশ্চিম বানিয়াখামার। ওখানে একটা মাদ্রাসা আছে। মাদ্রাসার ওখানে অপোজিটে ওখানে বাঁশঝাড় এবং বেতের ঝাড় আছে। ওখানে মোড়লবাড়ির বাগান। হ্যাঁ, মোড়লবাড়ির বাগান কথা বলা হচ্ছে। এখন ওখানে যাওয়ার সময় সবারই গা ছমছম করে। তখন আমাদের দাওয়াতটা ছিল রাতে। আচ্ছা, আমি, আমার মা এবং আমার খালামণি আমরা যাই। আমরা তিনজন একটা রিক্সা করে চলে যাই দাওয়াত খেতে। আমাদের খেয়ে দিয়ে বাসায় ফিরতে 9টা 10টা। ওইখানে লোকের আবার ঠান্ডা বেশি, তো ওরা সবাই ঘরের মধ্যে শুয়ে থাকে, বেরোয় না বেশি রাতের বেলাটা। তো 10টা 11টা আমরা যেই নামবো সেই সময় কারেন্ট চলে গেল। কারেন্ট চলে গেলে আমি ভাইয়াকে, আমার বড় ভাইয়া যে ছিল, আমার ফুফাতো ভাই যে ছিল, তাকে আমি বললাম কি তুমি আমাকে টর্চটা দাও। আমি আগে আসছি। আমি বললো কি তুমি আগে দাও, তুমি টর্চ নিয়েছো, তুমি আগে যাও। এভাবে আমি আগে হাঁটছি। যেই আমি বাঁশবাগানের ঝাড় কাছাকাছি চলে এসেছি, তখন আমার চোখ গেল যে পাশে একটা মেয়ে, একটা স্ত্রী লোক ওখানে বসে আছে। তার বিরাট লম্বা লম্বা চুল, ফুলফিল একদম সাদা, ধবধবে সাদা যেটা বলা হয় সেরকম কালারে একটা শাড়ি পরা, পিছন দিয়ে আবার ঘোমটাটা টানা। এখন আমার মনে হলো যে আমার মনে পড়লো যে ওখানে একটা মেয়ে আত্মহত্যা করেছিল বাসের সাথে গলায় দড়ি দিয়ে। আচ্ছা, তার 2 দিন পরে ওখানে একটা লোককে মার্ডার হয়। আচ্ছা, এখন মুসাকে মার্ডার করে তার ছেলে। হ্যাঁ, মুসা আঙ্কেলকে মার্ডার করে তার ছেলে।
এখন সেখানে আমার আম্মু মানে একটু পিছনে আর সবাই কাছাকাছি প্রায় চলে এসেছে। আমি আম্মুকে জড়িয়ে ধরে বললাম, আম্মু ওখানে দেখো, ওখানে না একটা মেয়ে বসা, দেখো শাড়ি পরা। তো সে বললো কি, কই দেখি না তো। এখন সেও তাকায় দেখলো যে সত্যি সত্যি ওখানে বসে এখন দাঁড়িয়ে পড়েছে। দাঁড়িয়ে বললো কি, তুমি ওই দিক তাকাবে না, তুমি আমার দিক তাকাও, তুমি আমার দিক তাকাও। এই বলে কি আমি তাকালাম এবং সে বললো কি, এখান থেকে চলো আমরা তাড়াতাড়ি চলে যাই। চলে গেলাম। এরপর আর মনে নেই। বাট সেদিন তুমি অনেক ভয় পেয়েছিলে। হ্যাঁ, আমার জীবনে এটা সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা এবং তুমি একদম স্পষ্ট দেখেছো সেই জিনিসটা। হ্যাঁ, স্পষ্ট। এবং বাসায় আসার পরে তারপরে জ্বর কিছু হয়নি তোমার? হালকা এসেছিল মনে হয়। বাট সেরকম নোটিস করার মতো কোনো কিছু না, বা ওইরকম কোনো খারাপ কিছু ফিল করো না। কি করে এটা নোটিস? হ্যাঁ, সেটাই তখন অনেক ছোট ছিল তুমি। যাই হোক, আমরা ঘটনা শুনলাম। আমাদের কাছে বেশ কিছু এসএমএস আছে। আমাকে মাসুম কুড়িগ্রাম থেকে এসএমএস করেছেন। এছাড়া আমাদেরকে রিপন এসএমএস করেছেন আমাদেরকে জীবন ফরিদপুর থেকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন, অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন। এছাড়া আমাদেরকে হ্যারিয়ার এসএমএস করেছেন আমাদেরকে আয়মান ধানমন্ডি থেকে, এবং তিনি বলছেন আজকের কাহিনীগুলো ভয়ের হচ্ছে। শুভ আমাদের এসএমএস করেছেন আমাদেরকে জুতন দত্ত, এবং এসএমএস করেছেন আমাদেরকে শোভন মিরপুর 1 থেকে। এছাড়া আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি শাহাদাত রাজশাহী থেকে। মিস্টার কামাল আমাদের এসএমএস করেছেন চট্টগ্রাম থেকে। তৌফিক আমাদের এসএমএস করেছেন এবং তিনি বলছেন যে আজকে তিনি বাসায় একা আছেন এবং তার একটু ভয় করছে। আসিফ আমাদের এসএমএস করেছেন রাজশাহী থেকে। এছাড়াও আমাদেরকে এসএমএস করেছেন সাইফুল, এবং আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি যে মুজিব। এছাড়াও জাহাঙ্গীর আমাদেরকে এসএমএস করেছেন আমাদেরকে মিল্টন নরসিংদী দাসপাড়া থেকে, এবং তিনি বলছেন আমি আমার ফ্রেন্ড রানা একসাথে ভূত এফএম শুনছি। প্রিন্স খান আমাদের মিরপুর থেকে এসএমএস করেছেন এবং তিনি বলছেন অনেক ভালো লাগে আমার ভূত এফএম। তৃষা আমাদের এসএমএস করেছেন এবং তিনি বলছেন তার বোন আজকে ভূত এফএম শুনছেন, তার সাথে তাহিম আমাদের এসএমএস করেছেন আমাদেরকে। এছাড়াও দেখতে পাচ্ছি ডেভিড এসএমএস করেছেন, নোবেল এসএমএস করেছেন আমাদেরকে, ফাহাদ বরিশাল থেকে, হাসিফ আমাদের এসএমএস করেছেন। এছাড়াও শাহেদ খুলনা থেকে এসএমএস করেছেন এবং আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি সাইফুল, এবং এছাড়াও আমাদের এসএমএস করেছেন দেখতে পাচ্ছি আফিক, এছাড়াও রাকেশ সহ আরো অনেকে। আপনি যদি এসএমএস করতে চান তাহলে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FOORTI ফুর্তি, স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, আর পাঠিয়ে 9840 নম্বরে। আরো একবার আমি ইমেল অ্যাড্রেসটি স্মরণ করিয়ে দিতে চাই, সেটা হচ্ছে bhoothfm@radiofurti.fm, which is BHOOTFM@RADIOFOORTI.FM। নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আমাদের ইমেল অ্যাড্রেসে আপনি আপনার ঘটনা পাঠিয়ে দিন। ঘটনার শুরুতে জানিয়ে দিন আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান যে এই ঘটনাটি পড়ে শোনাই আমরা, নাকি আপনি আপনার ঘটনাটি অডিও ক্লিপ করে আমাদেরকে পাঠিয়ে দিতে চান। যেটাই করেন না কেন আপনার ঘটনাটি হতে হবে অন্য সবার চাইতে ভালো। তাহলে অবশ্যই 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 আপনি আসবেন নতুন বছরে প্রথম অতিথি হিসেবে। যাই হোক, আমরা একটা ছোট্ট ব্রেক নেব এবং ব্রেকের পরে আমরা আবারও ফিরে আসব নতুন অতিথি নিয়ে। সুতরাং আমাদের সঙ্গেই থাকুন, কোথাও যাবেন না। স্টে টিউনড রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। Haunted by Airtel. শুনছেন সবসময় রেডিও ফুর্তি, চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। আমি রাস্তার আছি সাথে, এবং আমার সাথে রয়েছে মাসুম। এবং আজকের ঘটনা শুরু করার আগে আমরা একটু ডিফিকাল্টিস ফিল করেছিলাম, বাট এখন সবকিছু ঠিক আছে। তো আমরা এখন এই মুহূর্তে যেটা করব সেটা হচ্ছে আরেকটা ঘটনায় চলে যাব, এবং এই ঘটনাটি পাঠিয়েছেন যিনি, তার আসলেই স্টুডিওতে আসার কোনো সম্ভাবনা নেই বা সম্ভব না। আমাদেরকে এই ইমেলটি পাঠিয়েছেন ফারজানা, এবং তিনি থাকেন দোহা, কাতারে। আর তিনি এখন পড়াশোনা করছেন ভার্জিনিয়া কমনওয়েলথ ইউনিভার্সিটি, কাতারে। তিনি লিখছেন, হ্যালো রাসেল ভাই, আপনাদের ভূত এফএম এর প্রশংসা করলে অনেক কম হয়ে যাবে। আমি একটা এপিসোডও মিস করিনি এখন পর্যন্ত। তিনি যে ঘটনাটি বলেছেন সেই ঘটনাটি আমি বলছি তার মতো করে। ঘটনাটি আমার এক পরিচিত আঙ্কেল তার কাছ থেকে শোনা। সময় 1980-র দিকে। তিনি তখন কাতারে ট্যাক্সি ক্যাব চালাতেন।
বলে রাখা ভালো যে তখন কাতার এতটা উন্নত ছিল না এবং বেশিরভাগ জায়গায় কনস্ট্রাকশনে পড়ে থাকত। কিছু কিছু জায়গায় মানুষের যাতায়াত খুবই কম ছিল। ইউজুয়ালি তিনি রাত 10টার বেশি চালাতেন না। এমনই একদিন ওনার ট্যাক্সি চালাতে চালাতে প্রায় 11টা বেজে যায়। এমন সময় একটি ফিলিপাইন মেয়ে তাকে গাড়ি থামাতে বলে এবং অনুরোধ করে যে তাকে বাসায় পৌঁছে দিতে হবে। মেয়েটির বাসা অনেক দূরে, সেখানে পৌঁছাতে পৌঁছাতে প্রায় 12টার ওপরে বেজে যাবে। পাশাপাশি এলাকাটি খুবই নির্জন এবং প্রায় শুনশান হয়ে গেছে যে রাত্রের দিকে সেই এলাকার রোডগুলো প্রায় এরকম দেখা যায়। কিন্তু কাতারে যদি কেউ ট্যাক্সির ড্রাইভারকে কোথাও নিয়ে যাওয়ার অনুরোধ করে তাহলে সে নিষেধ করতে পারে না। সো তিনি তাকে নিয়ে যান। যেতে যেতে সেই রাতে 12টার ওপরে বেজে যায়। মেয়েটিকে নামিয়ে দিয়ে তিনি বাসার দিকে রওনা দিতে শুরু করলেন। এদিকে রাস্তায় কম আলো থাকায় তাকে গাড়ির হেডলাইটের ওপর ডিপেন্ড করতে হয়েছিল, আর অন্যদিকে রাস্তাগুলো প্রায় সেম। এমন সময় তিনি তার গাড়ির রুফের ওপর একরকম অস্বাভাবিক শব্দ শুনতে পান। তখন তিনি গাড়ির স্পিড বাড়িয়ে দিলেন। হঠাৎ করে তিনি ভীষণ ঠান্ডা অনুভব করছিলেন, যদিও কাতারের একটি গরমের দেশ। বলে রাখা ভালো, তখন জুলাই মাস চলছিল, যখন কাতারের টেম্পারেচার প্রায় 48 to 52 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকে। এইভাবে চালাতে চালাতে তিনি হঠাৎ গাড়ির উপরে ধুপ কিছু একটা পড়ার শব্দ পেলেন। তা শুনে তিনি যে বেশ জোরে একটা ব্রেক করলেন এবং ব্রেক দেওয়ার সাথে সাথে তার উপর থেকে, ছাদের ওপর থেকে সাদা কাপড় পরা একটা ডেড বডি গড়িয়ে পড়ল। তা দেখে তিনি সেন্সলেস হয়ে যান। পরে তিনি নিজেকে আবিষ্কার করতে পারলেন হসপিটালে। এইটুকু মেইল পড়ার পরে আমি আবারও যোগাযোগ করি ফারজানার সাথে এবং তাকে জিজ্ঞেস করি যে ডেড বডিটি পড়েছিল সামনে, সেই ডেড বডিটি কার। ফারজানা ইমেইলে আমি যা মনে করেছিলাম তাই হয়েছে। ফারজানা ইমেইলের রিপ্লাইটি দিয়েছেন এবং বলেছেন যে সামনে হঠাৎ করে ধুপ করে শব্দ হয় এবং তারপরে গাড়ির ছাদ থেকে সামনে এসে যে ডেড বডিটি পড়ে, সেই ডেড বডিটির কারণে যে যাত্রীটিকে তিনি বাড়ি পৌঁছে দিয়েছিলেন তার। এটাই ছিল আমার ঘটনা এবং সেই ঘটনাটি আমি পড়ে শোনালাম আপনাদেরকে। আশা করছি আপনাদের সবার ভালো লেগেছে। যাই হোক, হিমেল আমাদের এসএমএস করেছেন অভিজিৎ, এবং অভিজিৎ এসএমএস করেছেন আমাদেরকে, এসএমএস করেছেন মিশুক ময়মনসিং থেকে। এছাড়া আমাদেরকে নুরুন নাহার এসএমএস করেছেন এবং তিনি কামরুন নাহার, মৃদুলা সবাই মিলে একসাথে ভূত এফএম শুনছেন। হিরক মিরপুর থেকে আমাদের এসএমএস করেছেন, আমাদেরকে প্রলয় এসএমএস করেছেন, শাহিন আলম রানা আমাদের এসএমএস করেছেন, সৌরভ আমাদের এসএমএস করেছেন রিদওয়ান অস্ট্রেলিয়াতে আসার পর অস্ট্রেলিয়া থেকে আসার পর আজ অনেক দিন পর ভূত এফএম শুনছি, অসাম প্রোগ্রাম, থ্যাংক ইউ। আমাদের সাথে কাউসার এসএমএস করেছেন পুলিশ লাইন ময়মনসিং থেকে। এছাড়া আমাদেরকে এসএমএস করেছেন রনি। এছাড়াও এসএমএস করেছেন আমাদেরকে মাহিন। সাকিব বরিশাল থেকে আমাদের এসএমএস করেছেন। আকরাম বরিশাল থেকে এসএমএস করেছেন। অমিত হাসান নারায়ণগঞ্জ থেকে এসএমএস করেছেন। দা বস কলাবাগান থেকে এসএমএস করেছেন এবং আমাদেরকে এসএমএস করেছেন মিশকাতুর, নামটা বলতে পারলাম, মিশকাতুস বা এরকম টাইপের কিছু একটা নাম। মনিরুল আমাদের এসএমএস করেছেন হাসান সহ আরো অনেকে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়, তবে তার আগে আপনাদেরকে বলে দিই, যদি আমাদের ইমেইল করতে চান অর্থাৎ ইমেইল করে ঘটনা পাঠাতে চান তাহলে আমাদের ইমেইল করুন bhuthfm@radiofurti.fm এই অ্যাড্রেসে। আর আমাদের যদি আপনারা চান যে আমাদের কোনো ঘটনা সরাসরি এসে বলতে, সেটাও এই ইমেল অ্যাড্রেসের মাধ্যমে পাঠাতে পারবেন। আপনি যদি চান যে কোনো একটা অডিও ক্লিপ আমাদের পাঠাতে পারবেন, সেটাও ইমেল অ্যাড্রেসের মাধ্যমে সম্ভব। আর যদি আপনি চান আমাদের সাথে এসএমএস এর মাধ্যমে যোগাযোগ করবেন, তাহলে যেটা আপনাকে করতে হবে, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে ফুর্তি, FOORTI ফুর্তি, স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার ঘটনা পাঠিয়ে দিতে হবে 9840 নাম্বারে, অর্থাৎ আপনার ঘটনা না আপনার এসএমএসটি, এবং পাঠিয়ে দিতে হবে 9840 নাম্বারে। আজকের এই এপিসোডটি আনফরচুনেটলি যদি কেউ মিস করে ফেলেন তাহলে কি করবেন? তাহলে আপনাকে যেটা করতে হবে, আপনাকে এয়ারটেল এম রেডিওর সাহায্য নিতে হবে। আপনার এয়ারটেল নাম্বার থেকে ডায়াল করুন 4040, সিলেক্ট করুন চ্যানেল 22। তাহলে দেখবেন যে একের পর এক বিভিন্ন এপিসোডের অপশন আপনাকে দেওয়া হচ্ছে। যে এপিসোডটি আপনি মিস করেছেন বা যেটি আপনি পুনরায় শুনতে চান, সেটা আপনি সেখান থেকেই শুনতে পারবেন। এন্ড নাও লিসনার্স ক্যান গেট দ্য ভূত এফএম টিউন অ্যাজ দেয়ার কলার টিউন, মাই টিউন, যেটা এখন প্লে করছে মাসুম। এন্ড ভূত এফএম টিউন কোড ইজ 92125 and you can activate it by sending SMS. Just type CT space 92125 and send it to 2123 number. তাহলে দেখবেন যে আপনি
আপনার এই টিউনটি আপনার হয়ে গেছে। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা বলবেন এবং আপনি বলবেন প্লিজ যে আপনি কোথা থেকে এসেছেন। আমি ইঞ্জিনিয়ার রাজু, জি, জিগাতলা থেকে এসেছি। ওকে, আমি এর আগে এসেছিলাম, এটা আমার সেকেন্ড টাইম। তো দর্শকদের কিছু বলতে চাই, 2012 এর বিদায়, 2013 এর আগমনে সবাইকে হ্যাপি নিউ ইয়ার আগাম। আমি দুইটা গল্প, যে প্রথম গল্পটা আমি শেয়ার করতেছি, এটা হচ্ছে আমার বাবা পুলিশের চাকরি করতেন, সেই সুবাদে আমি রাজুর থানাতে ছিলাম। আচ্ছা, তখন হচ্ছে এটা 97 ঘটনা, আমি বেশ ছোট তখন। ওই থানাতে আমার আব্বু বদলি হয়ে যাওয়ার পরে আমরা ফ্যামিলি সহ ওখানে শিফট হই। তো থানার কোয়ার্টারে আমরা উঠি। তো আমি বর্ণনা দিচ্ছি যে প্রথমে ঢোকার পরে, গেটটা ঢোকার পরে মসজিদের পরে একটা কোয়ার্টার আছে। হ্যাঁ, ওটা হচ্ছে নর্মাল স্টাফদের কোয়ার্টার। তারপরে হচ্ছে আমাদের কোয়ার্টারটা, মানে ওসি সাহেবের যে কোয়ার্টার, ওটাতে আমরা ছিলাম। ওইখানে থেকে আম্মু, এটা তৃতীয় দিন ওঠার ফ্লোর, মানে কোয়ার্টার ওঠার তৃতীয় দিনে যে আম্মু যেটা গেস করতে পারে যে আমাদের ওই সীমানার বাইরে, থানার সীমানার বাইরে একটা বাড়ি ছিল, যেটাতে প্রতিদিন ভোরে আম্মু নামাজ পড়ার সময় যে গেস ওইখানে ঝাড়ু দিচ্ছে। তো এরকম শোনার পরে আম্মু বেশ কয়েকদিন শুনে 7 দিন এটা আইডেন্টিফাই করে। তো একদিন আম্মু বলতেছে আমাদেরকে যে আমরা আসছি এলাকাতে, তো চলো আমরা এখানে স্থানীয় যারা আছে ওদের সাথে একটু পরিচয় হয়ে কথা বলে আসি, যে আমরা আসছি এখানে, সবার সাথে একটু মিলেমিশে থাকা যায়। সেই সময় আমি, আমার বড় আপু, ছোট আপু আর আম্মু মিলে আমরা ওই ভিতর গেট দিয়ে বের হয়ে আমরা ওই বাড়িতে গুলো যাই, যেটা আমাদের সীমানার বাইরে, থানার সীমানার বাইরে ছিল। তো ওদের সাথে মিশার পরে আম্মু একসাথে কথা বলতে বলতে বলে যে আমি প্রতিদিন সকালেই এখানে ঝাড়ু দেওয়ার একটা শব্দ পাই, এবং জানালা খুলে দেখি যে এখানে আমার ঝাড়ুর উঠানটা অনেক পরিষ্কার থাকে এবং গোছানো থাকে, এবং যে রান্নাঘরে যে চুলাগুলো, মাটির চুলা, ওগুলো অনেক নেপা করে সুন্দর মাটি দিয়ে নেপা থাকে এবং ভিজাও থাকে, ওটা বোঝা যায়। তো ওইখানে যে লোকগুলো থাকে তারা বলে যে এটা হচ্ছে যুদ্ধের পরে 78-9 দিকে এইখানে যে বাড়িওয়ালা ছিল, ওনার বাড়িটা হচ্ছে দোতলার একটা কাঠের বাড়ি, যেটা দোতলা স্ট্রাকচারে করা। তো বলতেছে এই বাড়ি একটা মহিলা মেয়ে ছিল ওনাদের, যে মেয়েটা মারা যাওয়ার পরে ওনারা বাড়িতে ছেড়ে চলে যায়, এবং তারপর থেকে এই ঘটনাটা ঘটে যে এখানে প্রতিদিন রাতেই, মানে ভোর রাতের দিকে যেটা হয়, ওই মেয়েটা উঠানটা ঝাড়ু দেয় এবং ও পাকঘরটা সুন্দর করে নেপে রাখে। এবং বাড়ির বনাটা হচ্ছে বাড়িতে ঠিক মাঝখানে একটা তেঁতুল গাছ আছে, তেঁতুল গাছ আছে, এবং একটা বলে কামরাঙ্গি গাছ বলে, কামরাঙ্গি গাছ, ওই গাছটা এখানে আছে, যেটা বিশাল আকার ধারণ করে আছে, যে পাটাতে রাতের বেলা ওটা ভরে যায়, সকালবেলা ওটা পরিষ্কার পাওয়া যায়। তো ওই বলার পরে তো বলতেছে এটা 70 সালে, যে 78 দিকে ওর এই বাড়ির যে মালিক, ওরা ইন্ডিয়াতে চলে যায়, হিন্দু বাড়ি ছিল। তো ওই মেয়েটাকে পুরানোর পরে ওনাকে ওই তেঁতুল গাছটার নিচে সমাধি করা হয়। তো বলতেছে এটা তো আমাদের কোনো প্রবলেম হয় না, বা আমরা এখানে স্থানীয় যারা আছে আমাদের আজ পর্যন্ত কোনো প্রবলেম হয়নি, কারণ বাচ্চারা অনেক বড় বাড়িতে, বাচ্চারা এখানে খেলাধুলা করে, এখানে অনেকে, কেউ কোনো আজ পর্যন্ত প্রবলেম হয়নি। এটাই ছিল আমার এই গল্পটা। ওকে, আমরা চলে যাই আমাদের, তার মানে আপনি যেটা, আমি আরেকটু ক্লিয়ার করে দিই সবাইকে যে এই যে বাড়িটা, সেই বাড়িটা কারো পরিচর্যা করতে হয় না, যিনি বাড়ির যে মেয়েটা মারা গেছে ওই এটা পরিচর্যা করতেছে, এবং এটা ওইখানকার হয়নি, এবং এটা মানে কাউকে সে ডিস্টার্বও করে না, এবং ওই এলাকায় মোটামুটি সবাই, আশেপাশে সবাই যারা প্রতিবেশী তারা সবাই জানে। বললো যে রাজুর থানার পাশে যে বাড়িটা, কুয়াটার পাশে, সীমানা দেশ সীমানার পাশেই বাড়িটা। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়, এবং আমাদের আরো একজন অতিথি রয়েছেন। তার আগে বলি যে আমাদেরকে SMS করেছেন শরীফ, এছাড়াও অন্তর আমাদের SMS করেছেন লালবাগ থেকে, আমাদেরকে SMS করেছেন মিশু রাজশাহী থেকে, এছাড়াও আমাদের SMS করেছেন দেখতে পাচ্ছি কৃষাণ, এবং তিনি নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন। শিশির আমাদের SMS করেছেন, ডেভিড আমাদের SMS করেছেন পল্লব ঢাকা ইউনিভার্সিটি থেকে, এছাড়াও হৃদয় আমাদের SMS করেছেন ইথিনা সহ আরো অনেকে। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়, এবং আপনার নামটা একটু বলবেন, কোথা থেকে এসেছেন? হাই লিসেনার্স, আমি নিজাম বলছি। আমি আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের ঢাকা ক্যাম্পাসে MBA করছি। আমি আসছি ধানমন্ডি থেকে। ওকে, আমি যে ঘটনাটি এখন শেয়ার করছি সেটি আমার এক কাকার সাথে ঘটে যাওয়া। ঘটনাটি হচ্ছে 1996 দিকের একটি ঘটনা। অডিয়েন্স, আপনারা তো জানেন যে 96 দিকে গ্রাম এলাকায় মোবাইলের ততটা প্রচলন ছিল না। তো আমার এক কাকা রিলেটিভ, উনি ঢাকা থেকে যাওয়ার কথা, তো উনি লোক মারফতে বললেন যে উনি একটা নির্দিষ্ট ডেটে উনি স্টেশনে থাকবেন, তাকে যেন কেউ রিসিভ করে ওইখান থেকে নিয়ে আসে। তো যথারীতি উনি বাড়ির বড় ছেলে ছিলেন, তার উপর দায়িত্ব এসে পড়ে তাকে, তার রিলেটিভকে স্টেশন থেকে রিসিভ করার জন্য। তো উনি যথারীতি ওই ডেটে স্টেশনে যান, 8টার দিকে উনি স্টেশনে যান। তো উনি অনেকক্ষণ তার রিলেটিভের জন্য ওয়েট করেন।
বাট 11টা পর্যন্ত ওয়েট করার পর তিনি দেখলেন যে তার রিলেটিভ আসছে না। তারপর তিনি বাড়িতে চলে আসেন এবং আমাদের গ্রাম থেকে স্টেশনের দূরত্ব ছিল প্রায় 2.5 কিলোমিটার এবং তখন কাঁচা রাস্তা ছিল, এই জন্য তিনি হেঁটে হেঁটে গ্রামে পৌঁছে যান। আমি তাদের বাড়িটার বর্ণনা দিয়ে নিচ্ছি। আমাদের গ্রামটা এমনিতে অনেক বিশাল, তো ওনাদের বাড়িটাকে সেপারেট করেছে আমাদের গ্রাম থেকে। ছোট একটা খাল রয়েছে, ওই খালের পরে হচ্ছে তাদের বাড়ি। উনি জাস্ট বাড়িতে ঢুকবেন, অর্থাৎ খালটা ক্রস করবেন, ওইখানে লোকেশনটা বলে নিচ্ছি। ওইখানে অনেকগুলো ছাড়া জায়গা ছিল, অর্থাৎ ওইখানে আগে মানুষজন থাকতো, বাট এখন তাদের বাড়ি নাই, জায়গাগুলো ছাড়া অবস্থায় রয়েছে। তো উনি ওনার হাতে একটা টর্চ ছিল, সাঁকু, অর্থাৎ যে খালটি ছিল ওইখানে একটা সাঁকু ছিল, সাঁকুর গুড়ার মধ্যে একটা আম গাছ ছিল। তো উনি তখন ক্লাস 8-এ পড়েন, যেহেতু ওনার হাতে লাইট ছিল উনি লাইটটা এদিক সেদিক মারছিলেন জাস্ট কৌতূহলের বসে। তারপর উনি যা করলেন, উনি আম গাছটার দিকে তার টর্চ লাইটের আলো ফেললেন। টর্চ লাইটের আলো আম গাছের উপর ফেলার সাথে সাথে তিনি যেটা লক্ষ্য করলেন সেটা হচ্ছে যে আম গাছটা যারা জ্বরে ফেটে যাচ্ছে এরকম একটি অবস্থা। তারপর উনি এই ঘটনায় ঘাবড়ে যান। উনি নিশ্চিত হন এখন তো জ্বরের সময় নেই, তাহলে আম গাছ এত জোরে নড়বে কেন। উনি শিওর হওয়ার জন্য আম গাছের উপর আবার টর্চ লাইটের আলো ফেলেন। উনি যা দেখে অবাক হলেন তা হলো গাছের উপরে একজন সাদা ড্রেস পরা মানুষ বসে আছে এবং উনি 2 হাত দিয়ে জুড়ে জুড়ে আম গাছটিকে নাড়া দিচ্ছে। উনি এই ঘটনায় ঘাবড়ে যান এবং যেহেতু খালের ওই পারেই ওনার বাড়ি ছিল, উনি ভাবলো যে আমি দ্রুত সাঁকুটা ক্রস করে বাড়িতে চলে যাই। সাঁকুতে ওঠার পর উনি যেটা লক্ষ্য করছেন, আম গাছে যেরকম জুড়ে জুড়ে ঝাঁকুনি দেওয়া হচ্ছিল, সাঁকুতেও ওইরকম অবস্থা যে উনি সাঁকুতে দাঁড়িয়ে থাকতে পারছিলেন না। দর্শক, আপনারা তো জানেন যে সাঁকুতে 2টা বাঁশ ক্রস দিয়ে যে বাঁশটা পাড়া পর্যন্ত রাখা হয় ওইটা রাখা হয়। তো উনি একটা ক্রসের উপর বসে পড়লেন যাতে যত জোরেই নড়াচড়া করা হোক উনি যেন নিচে না পড়ে যান। এবং উনি নিচের দিকে লক্ষ্য করে আরো অবাক হলেন যে ওই লোকটি তৎক্ষণাৎ অল্প কিছুক্ষণের মধ্যেই কিভাবে যেন পানির মধ্যে এসে যায় এবং উনি জুড়ে জুড়ে সাঁকুটি জ্বালা দেওয়া শুরু করে। তো উনি ওই ঘটনা থেকে জুড়ে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যান। তার চিৎকার শুনে তার বাড়ি থেকে লোকজন বের হয়ে আসে, এসে তাকে বাড়িতে নিয়ে যায়। তারপর তার জ্ঞান আসার পর তারা সবাই থেকে জিজ্ঞেস করে যে ঘটনা কি। তারপর তিনি সবাইকে তার ঘটনাটি খুলে বলেন। ঘটনার এখানে শেষ নয়, তারপর যেটি ইন্টারেস্টিং হচ্ছে, ঘটনার 1 সপ্তাহ পর রাত্র 2টার দিকে ওনার প্রস্তাব হয়। তো উনি প্রস্তাব করার জন্য ঘর থেকে বের হলেন। তো ওনাদের ঘরের পিছনে মূলত সবজির বাগান করা হতো, তখন ওইখানে বেগুন গাছ লাগানো ছিল। তাদের ঘরের পিছনে হচ্ছে বাগান, তারপর হচ্ছে ওনাদের বিশাল একটা পুকুর। তো উনি পুকুর পাড়ে দাঁড়িয়ে প্রস্তাব করছিলেন। তো উনি যেটা লক্ষ্য করলেন যে পিছন দিক থেকে, অর্থাৎ বেগুন ক্ষেতের দিক দিয়ে কে যেন হুড়মুড় করে তার দিকে এগিয়ে আসছে। তো উনি ভাবলেন রাতের বেলা তো এরকম শব্দ করে কেউ আসবে না। তো উনি পিছন দিকে ফিরে তাকালেন। তো উনি দেখলেন যে একটা অবয়ব তার দিকেই, অর্থাৎ তাকে লক্ষ্য করে ছুটে আসছে। উনি জাস্ট মুভ করলেন দেখার জন্য, ওই মুহূর্তে ওই জিনিসটা পুকুরে পড়ে যায়। সবচেয়ে তিনি তারপর তার বাড়ির লোকজনকে ডেকে তুললেন যে আমার সাথে এরকম একটা ঘটনা হয়েছে। তারপর তারা এসে দেখলেন যে ওই জিনিসটা যে দিক থেকে এসেছিল ওই দিকে সবগুলো বেগুন গাছ উপড়ানো অবস্থায় রয়েছে এবং পুকুরের যেদিক দিয়ে ওই জিনিসটা পুকুরে পড়েছিল ওইখানে বড় একটা হিজল গাছ ছিল এবং হিজল গাছটির মগ ডালটি একেবারে ভেঙে গুড়িয়ে দিয়ে গেছে। এই ছিল আমার ঘটনা, রাসেল ভাই। ওকে, থ্যাংক ইউ সো মাচ আপনাকে। আমরা পরবর্তী ঘটনায় যাব এবং আমাদের কাছে আরো বেশ কিছু SMS অলরেডি চলে এসেছে, সেই SMS গুলো পড়ে ফেলতে চাই। ডেভিড আমাদের SMS করেছেন আমাদেরকে। দেখতে পাচ্ছি মোহিনী, দীপ্তি, মুমু এবং বাঁধন, তারা 4 কাজিন মিলে একসঙ্গে ভূত এফএম শুনছেন এবং ভূত এফএম শুনবে বলে একসঙ্গে আছেন। তারা ইকবালনগর, খুলনা থেকে আমাদের SMS করেছেন। এছাড়া আমাদেরকে হাবিবুর রহমান খিলগাঁও থেকে SMS করেছেন। তিনি ভূত এফএম অনেক বেশি পছন্দ করে এবং নিউ ইয়ারের শুভেচ্ছা জানিয়েছেন। বাবলু গুলশান 1 থেকে আমাদের SMS করেছেন এবং গুলশান 1 থেকে এবং SMS করেছেন এবং তিনি বলছেন যে তার মনে পড়েছে আজকে ভূত এফএম ডে এবং আজকে তিনি মিস করে ফেলেছেন অনেকখানি। এখনো সময় আছে, আপনি বাকিটা সময় নিশ্চয়ই আমাদের সঙ্গে আছেন, সেটাই আশা করবো। রাজু চিটাগং থেকে আমাদের SMS করেছেন। এছাড়াও আমাদেরকে আরো একজন রাজু SMS করেছেন রাজশাহী থেকে। এছাড়াও আমাদেরকে দানা SMS করেছেন, তার মনটা বেশ খারাপ। আমাদেরকে আসিফ নেহাল চাঁপাইনবাবগঞ্জ থেকে SMS করেছেন এবং আমাদেরকে SMS করেছেন শরীফ। এছাড়াও রকি আমাদের SMS করেছেন এবং তিনি বাবু ভাইয়ের ঘটনা বেশ প্রশংসা করেছেন। মেহজাবিন ভূত এফএম এর প্রশংসা করেছেন। মিম, শান্তা, সাদিয়া, শাম্মী সবাই মিলে একসাথে ভূত এফএম শুনছেন। এছাড়াও কাঞ্চন রাজশাহী থেকে আমাদের SMS করেছে, তিনি নিয়মিত ভূত এফএম শুনেন। আজকের ঘটনাগুলো তার কাছে অনেক বেশি ভালো লাগছে।
শ্যামা আমাদের আজিমপুর থেকে SMS করেছেন, এছাড়া আমাদের SMS করেছেন শহীদুল ইসলাম রাজু, এছাড়াও আমাদেরকে ইলেকট্রিক বয় SMS করেছেন, সুহিন আমাদের SMS করেছেন এবং আজকের ঘটনাগুলো লাগছে চরম লাগছে সেটা জানিয়েছেন সামির আমাদের বাড্ডা থেকে SMS করেছেন। আমি সবসময় একটা কথা বলি যে আপনাদের উপরে ডিপেন্ড করে যে ভূত FM কেমন হবে, বিকজ আপনাদের যে ঘটনাগুলো রয়েছে সেই ঘটনাগুলো আমরা নতুন করে রিরাইট করি না, বা আপনাদের যে ঘটনাগুলো আছে সেই ঘটনাগুলো আমরা নিজেরা বলি না যে অমুকে বলেছিলেন এমন, এবং সেই জায়গাগুলো এডিট করার কোনো সুযোগ থাকে না। সুতরাং আপনারা যদি ভালো ঘটনা পাঠান ডেফিনেটলি ভূত FM ভালো হবে, এবং আমরা চাইও সেটা যে আপনাদের কাছ থেকে ভালো ভালো ঘটনা প্রত্যাশা করি। 2012তে এবং 2010 থেকে 2012 পর্যন্ত আপনারা অনেক সাপোর্ট দিয়েছেন, আশা করছি যে 2013তে আরো বেশি সাপোর্ট আপনাদের কাছ থেকে পাবো। এটার অভ্যাস তো জানেনই যে মানে যত বেশি সাপোর্ট দিবেন তত বেশি পাওয়ার অভ্যাস হবে এবং আরো বেশি প্রত্যাশা বেড়ে যাবে। এটা আমাদের সবারই একটা মানে কমন একটা ইয়ে আর কি। সুতরাং আমরা চাইবো যে আপনারা আরো ভালো ভালো ঘটনা আমাদেরকে উপহার দিন। আমরা আগে যে সমস্ত ঘটনা গুলো ছিল সেই সমস্ত ঘটনাগুলো আমি রিসেন্টলি আপনাকে গত সপ্তাহে আমরা বলেছি যে রিসেন্টলি আমি আবারও সেই ঘটনাগুলো আবারও শুনছিলাম এবং পড়ছিলাম বেশ কিছু ঘটনা। বাট আমি দেখছি যে ধীরে ধীরে যে সমস্ত ঘটনাগুলো আপনারা পাঠাচ্ছেন সেই ঘটনাগুলোর মান ক্রমশ ভালোই হচ্ছে, আগের চাইতে আরো বেশি ভালো হচ্ছে। কিন্তু শুরুর দিকের জন্য হয়তো তখন খুব সাধারণ ঘটনা হয়তো অসাধারণ লাগতো, সেটা ট্রু, এবং যারা পাঠাচ্ছেন তাদের জন্য ব্যাপারটা অনেক বেশি চ্যালেঞ্জিং হয়ে গেছে, আমি সেটা জানি। বাট আমি জানি যে ভূত FM এর এভাবে ঘটনা দিয়ে বা ভূত FM এর সাথে আপনারা থাকবেন 2013তে আরো বেশি করে, সেটাই আশা করব। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায় এবং আমাদের সাথে রয়েছে ইঞ্জিনিয়ার রাজু, রাইট? তো আমরা রাজুর কাছে চলে যাচ্ছি আবার ঘটনায়। একটু মানে জীবন, এটা আমার লাইফের সবচেয়ে বড় একটা ঘটনা, যেটার ভয়টা আমি এখনো বয়ে পড়ছি। আচ্ছা, আমি একা থাকতে পারি না, একা চলতেও পারি না এই ঘটনার পরে, যেটাকে আমার সবসময় এখনো তাড়া করে বেড়ায়। এটা হয়েছিল যে আমি ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ার থাকা অবস্থাতে আমাদের টেস্ট পরীক্ষার পরে আমার লাইফটা একটু অন্যদিকে চলে যাচ্ছিল, সেটা থেকে রিমুভ করার জন্যই সবার সাজেস্টে আমি এই কাজটা করি। তো মসজিদে নামাজ পড়তাম, তখন ওই হুজুর আমাকে মসজিদে খতিব সাহেব ছিলেন লালমাটিয়া মসজিদের, উনি আমাকে বললেন যে রাজু তাহলে তুমি এক কাজ করো, তুমি কিছুদিনের জন্য আমাদের মসজিদ থেকে তাবলিগ জামাত বের হয়, তুমি এদের সাথে মুভ করো, হয়তো তোমার ভালো লাগতে পারে। তো ওই তাবলিগের প্রতি একটু ছিল বলে সবাই আমাকে বললো যে ঠিক আছে যাও, তুমি এখানে সময়টা দেখে আসো, হয়তো ভালো লাগতে পারে তোমার। তো ফ্রেন্ডদের রিকোয়েস্ট, মা বাবা বললো, সবাই মিলে রিকোয়েস্টটা আমি রাখলাম। তো ওখানে যাওয়ার পরে যে জিনিসটা হয়, আমাকে এখানে মানে ওদের একটা জিনিস আমার খুব ভালো লেগেছে, একটা কথা বলে যে 40 দিন একটানা যে মসজিদে প্রথম তাকবীরের সাথে মুয়াজ্জিমের বাম পাশে দাঁড়িয়ে যে নামাজ পড়তে পারবে 5 ওয়াক্ত নামাজ, তার নামাজ কাজা হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। এই জিনিসটা আমার মনের ভিতরে আটকে যায় এবং এটাকে লালন করতে থাকি আমি। তো এইভাবে আমি মসজিদে মানে আমাদের হোস্টেল থেকে আমি বেস্ট ছেলেদের মানে হোস্টেলে যারা ছিল এদেরকে আমি ওইভাবে নামাজের দিকে নিয়ে আসি এবং সবাই নামাজ পড়ে। আমার প্রিন্সিপালকে বলে আমি আমার কলেজের ভিতরে একটা নামাজের স্পেসও তৈরি করি, যেখানে আমরা মানে নামাজ পড়তাম 5 ওয়াক্ত না হয়ে আমাদের 3 ওয়াক্ত নামাজ হতো ওখানে, জোহর আসর মাগরিব 3 ওয়াক্ত নামাজ, বাকিটা আমরা মসজিদে যেয়ে পড়তাম। তো আমি ফজরের নামাজ পড়তাম বলে আমাদের হোস্টেলের রেস্ট্রিক্টেড ছিল, আমাকে ওইভাবে প্রিন্সিপাল বা আমাদের হোস্টেল সুপার আমাকে সার দেয় যে ওকে যেন মসজিদে ফজরের নামাজ পড়তে দেওয়া হয়। তো এইভাবে আমি ফজরের নামাজ শুরু করি। তো এরই মাঝে আমাকে আবার কেউ মানে আমি যেভাবে একটা কোথাও শুনছি বা আমাকে কেউ বলছে যে তাহাজ্জুদের নামাজটা যে কন্টিনিউ করতে পারে সে জিনকে নিতে পারে তার আয়ত্তে, এরকম একটা কথা শোনাচ্ছিল আমার। তো ওই জিনিসটা আমি বললাম যে আমি যেহেতু নামাজ পড়ি তাহাজ্জুদটা আমি কন্টিনিউ করি। 40 দিন করতে করতে আমি 25 দিনের মতন আমি তাহাজ্জুদটা কন্টিনিউ করে ফেলছি। আর তাহাজ্জুদ পড়ার আগে আমি যেটা করতাম, আমি প্রতিদিন রাত্রে গোসল করে তারপর তাহাজ্জুদটা পড়তাম। তো এভাবে যাওয়ার পরে এটা করে 29 দিন হওয়ার পরে ঘটনা ঘটে। তো প্রথম আমি ফিল করি যে আমি নামাজ পড়ার সময় আমার আশেপাশে কিছু একটা থাকে যে মানে আমাকে ফলো করে। তো জিনিসটা তখন আমি আমলে নিই না, বা আমার ভিতরে ওই ভয়টাও তখন কাজ করেনি, মানে আমি তখনও ভয় থেকে রিমুভ ছিলাম যে আমাকে ভয় ওইভাবে আটকাতে নেই। তো আমাদের ভ্যাকেশন হওয়ার পরে আমি বাড়িতে যাই, তখন আমার নামাজের 32 দিন হলো। তো আম্মুকে বললাম যে আম্মু এরকম নামাজ পড়তে গেলে আমার এই ব্যাপারগুলো হয়। তো আম্মু বললো যে তোমার চাচার লাইফে এরকম ঘটছে, তোমার দাদির লাইফে এরকম ঘটছে, সো তুমি এই জিনিসটা দূরে থাকো। আমি একটু বলি, আমার চাচা যেটা ছিল উনি কুফরি মন্ত্রে কাজ করতেন, যেটা হচ্ছে যে জিন পজেস্ট করে যে মানুষের যেটাকে বলে গ্রামে বলে ভার নিয়ে আসে, মানে জিকির করতে করতে একসময় জিনকে সে নিজে আয়ত্তে নেয়, তখন জিনের বক্তব্যটা সে দিত। তো ওটা করে আমার চাচা যখন মৃত্যুবরণ করে তখন চাচার গায়ের রং কালো হয়ে গেছিল, যেটা দেখতে খুব ভয়ানক ছিল।
তো ওইভাবে বলে আম্মু বলে যে তুমি তোমার চাচার মতন লাইফটাকে নষ্ট করো না, তোমার চাচা কিন্তু এভাবে নষ্ট হয়েছে, সে মৃত্যুর সময় অনেক কষ্ট পেয়েছে। তো আমি কথা না শুনে আমি নামাজ কন্টিনিউ করতে থাকি। যেটা ঘটনা ঘটে যে মানে 36 দিনের দিন যে ঘটনা হয়, প্রথম এটা যখন আমি ওযু করে নামাজ পড়ে দাঁড়াইছি, যখন রুকুতে আমি যাচ্ছি, তখন ওই রুকু থেকে আমি দেখি যে আমি রুকু যখন আসি তখন আমার ফ্লোর থেকে আমার ডিস্টেন্স হচ্ছে মাটি থেকে আমি প্রায় বিঘাতখানিক উপরে আছি, যেটা দেখে আমি প্রচন্ড রকম ভয় পাই এবং চিৎকুট দিলে আমার বাবা এবং মা আসে এবং এসে আমাকে খুব বকাঝকা করে, তুমি নামাজ বাদ দাও, তোমার এই রাত্রে করে তাহাজ্জুদ পড়ার কোনো দরকার নেই, এটা তুমি সহ্য করতে পারতেছো না, তুমি নিতে পারতেছো না, আর তোমার ভিতরে একটা ভয় চলে আসতেছে, তুমি এই জিনিসটা টিকতে পারবে না, তুমি অনেক ভয় পাও, তোমার ক্ষতি হবে। তবুও আমি এটা স্কিপ করে যাই। 39 দিনের দিন যেটা ঘটে, আমি যখন নামাজ পড়তে দাঁড়াই তো 2 রাকাত 4 রাকাত 2 রাকাত পড়তে হয়, আমি 2 রাকাত শেষ করে যখন আবার দ্বিতীয় রাকাতের জন্য করতেছি, ঠিক তখন আমার পিছন থেকে ধাক্কা দেয়। আমার ওই নামাজ পড়তাম তার সামনে ছিল সুপা, তো আমি ধাক্কা অবস্থাতেই ওই সুপার উপর যে পড়ে যায়, যেটা আমার বাপ সাইডের চোখে লাগে, এখন স্পটটা রয়ে গেছে। তো এরপরে আমাকে ওই নামাজ পড়তে আর দেওয়া হয় না, তার জন্য আমি 40 দিনও কমপ্লিট করতে পারিনি। এরপর টোটালি নামাজ থেকে ডিটেট হয়ে যায় এবং পরদিন সকালে যেটা হয়, আম্মু আমাকে একটা হুজুরের কাছে নিয়ে যায়, আমাদের ওদিকে এক হুজুর ছিল মাদ্রাসার, উনি আমাকে বলে যে তুমি যেটা করছো তুমি ভালো করছো, কারণ ওই জিনিসটা যদি তোমার আয়ত্তে নিয়ে আসতে পারতো তাহলে ওটা তোমার লাইফটাকে ধ্বংস করে দিত, ভালো কোনো জিন ছিল না। তো উনি আমাকে একটা তাবিজ দেয়, সেটা হচ্ছে আয়াতুল কুরসি পরে একটা তাবিজ দেয়, যেটা আমাকে প্রায় 2 বছরের মতন আমি ওইটা শরীরে নিয়ে রাখি। এরপর আমি সুস্থ, আমার কার প্রবলেম হয় না, কিন্তু আমি এখনো রাতে একা ঘুমাইতে ভয় পাই, অন্ধকারে থাকতেও ভয় পাই এবং কোনো একা রাস্তা চলতে গেলে আমি ভয় পাই, কিন্তু আমার ভয়টা আমার ভিতরে এখনো রয়ে গেছে, যেটা আমাকে প্রতিনিয়ত আমাকে প্রবলেম করে চলতেছে। তো এরকম সাহস দেখাইতে গিয়ে আমি বলবো দর্শকদের জীবনে কোনো জন। ওকে, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা একটা ছোট্ট ব্রেক নিতে হবে আমাদের, এবং ব্রেকের পরে আমরা আবারও ফিরে আসবো, সুতরাং আমাদের সঙ্গে থাকুন। আর তারপরে আবারও নতুন ঘটনা নিয়ে আসছি, সো আমাদের সঙ্গে থাকুন। এবং তার মাঝে জানিয়ে দিই যে আমাদের SMS করার নিয়মটি হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FOORTI ফুর্তি, স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। ফিরে আসছি আমরা একটু পরে। FM, haunted by Airtel. শুনছেন সবসময়ের রেডিও ফুর্তিরা, ঘড়িতে সময় রাত 1:22 এবং আমি রাসেল আছির সাথে, আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। আর চলছে ভূত FM হন্টেড বাই এয়ারটেল। আপনারা যারা SMS পাঠাচ্ছেন তাদেরকে আরো একবার, যারা পাঠাতে পারছেন না এখনো, নিয়মটি বলে দেই। আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FOORTI ফুর্তি, স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। যারা ইমেইল করতে চান তারা লিখুন অ্যাড্রেসটি, বা মনে রাখুন bhutfm@radiofurti.fm, which is BHWTFM@radioFOORTI.fm। সঞ্জানা আমাদের চিরং থেকে SMS করেছেন এবং SMS করেছেন আপন নেত্রকোনা থেকে, তারা নতুন আমাদের সাথে জয়েন করেছেন এবং আমরা দুজনকেই আমি ওয়েলকাম করছি। আর রায়হান সিরাজগঞ্জ থেকে আমাদের SMS করেছেন এবং তিনি বলছেন যে ভাই আমার পা ভয়ে ঠান্ডা হয়ে গেছে। শীতের দিনে পা ভয় কেন, শীতেও ঠান্ডা হতে পারে, বাট আপনি ভয়ে ঠান্ডা হচ্ছে, দিস ইজ গুড। মানে এটাতে পরবর্তীতে ঠান্ডা লাগার ভয় নাই আর কি। ডেভিড আমাদের SMS করেছেন যে তিনি আজকে অনেকগুলো SMS পাঠিয়েছেন, কিন্তু আমি SMS পড়িনি। আই এম রিয়েলি সরি, বাট রাইট নাও আমি আপনার SMSটি দেখলাম এবং আমি আপনার SMSটি পড়ে ফেললাম। রূপন আমাদের মহাখালী থেকে SMS করেছেন, লাইট অফ করে তিনি শুনছেন এবং অনেক ভয় লাগছে তার কাছে। আর এছাড়া আমাদেরকে গৌরাঙ্গ SMS করেছেন ঢাকা ইউনিভার্সিটি থেকে এবং তিনি বলছেন ভূত FM অনেক পছন্দের এবং তিনি কম্বলের নিচে শুয়ে এখন ভূত FM শুনছেন। এছাড়াও দেখতে পাচ্ছি আমাদেরকে SMS করেছেন অনেকেই, নাম শুরুতে লিখতে হবে, যা অনেকেই নামটা শুরুতে লিখছেন না, অনেকে রেডিও দিয়ে SMS করছেন, রেডিও লিখে তারপরে SMS করছেন, রেডিও ফুর্তি না, শুধু ফুর্তি